হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তোমরা জানোই যে ওয়্যারলেস অপারেটরের একটা পরীক্ষা হলো, তো তার আমি আজকে ফুল কোশ্চেন অ্যানালিসিস করাবো। কোন কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? তবে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বিকেল 4:40 সময় একটি ঘড়ির দুটি কাঁটার মধ্যে ডিগ্রি। দুটি কাঁটা বলতে এখানে দুটো কাঁটা বলতে এখানে বোঝাতে চাইছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তো কী করে করা যায়? সলভ করার প্রসেস দেখো। 4:40, তো প্রথমে কী করতে হয়? 4টা 4ই থাকে, এটাকে প্রথমে 5 দিয়ে ভাগ করে নিতে হয়। তো এটা 5 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। এবার এই দুটোর মধ্যে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে? -4। এবার কি করতে হয়? এই -4টাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়। তাহলে কত হয়ে যাবে? মাইনাসটা ছাড়ো, 4 থেকে 120 ডিগ্রি, তাহলে 120 হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এই যে মিনিটটা দেওয়া আছে তার অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক কত হচ্ছে? 20 ডিগ্রি। অর্থাৎ এখানে 120 মাইনাস 20 করলে হয় 100 ডিগ্রি, অর্থাৎ এটার অ্যান্সার হবে 100 ডিগ্রি। তাহলে বিকেল 4:40-এ ঘড়ির দুটো কাঁটার মধ্যে 100 ডিগ্রি কোণ থাকবে। ওকে, দ্বিতীয় সেকেন্ড কোশ্চেন দেখো, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? তো সব থেকে এটার সর্বোচ্চ আগ্নেয়গিরি মানে সব থেকে উঁচুতে, ঠিক আছে, হাইট সব থেকে বেশি, সেটা হচ্ছে নেভেডাস ওজোস ডেল সালাডো, যেটা আর্জেন্টিনাতে আছে, ঠিক আছে, এটা আর্জেন্টিনায় আছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, এটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়েছে। এটা কিভাবে করা যায় এখানে করে দিচ্ছি। দেখো এইখানে এই যে সাইন স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স, আমরা এটাকে এরকমভাবে করব যে সাইন এক্স সমান আমি ইউ ধরে নেবো, ঠিক আছে, সাইন এক্স সমান আমি ইউ ধরে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে ইউ। এবার দেখো ইউ এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ডি ইউ ডিএক্স হয়। তাহলে ডি ইউ ডিএক্স করলে এটা কত হয়ে যাবে? সাইন এক্সটা কত হয়ে যাবে? সাইন এক্সটা তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডি ডিএক্স অফ সাইন এক্স, ডি ডিএক্স অফ সাইন এক্স, ঠিক আছে। দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স করলে কি হবে বলো? এটা করলে কত হবে? সাইন এক্স এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়ে যাবে? কস এক্স হবে, কস এক্স। এদিকটা কিন্তু থাকলো ডি ইউ ডিএক্স। তার মানে আমরা এখানে বলতে পারি ডি ইউ সমান হচ্ছে কস এক্স ডিএক্স। তো আমরা দেখো এখানে আছে কস এক্স ডিএক্স, এটার জায়গাতে আমি তাহলে কি বসাতে পারি? ডি ইউ বসাতে পারি। আর সাইন স্কোয়ার এক্সকে ইউ আকারে ধরে নিয়েছি, তাহলে আমি এটাকে বলতে পারি, এই ইন্টিগ্রেশনটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার। আর এই কস এক্স ডিএক্সের জন্য মানে সাইন স্কোয়ারটা হয়ে গেল ইউ স্কোয়ার, আর কস এক্স ডিএক্সটা হয়ে গেল ডি ইউ। এটা পুরোপুরি আমি ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সার হয়ে যাবে ইউ কিউ, ইউ স্কোয়ার দিচ্ছি মানে এ স্কোয়ার ধরো, তাহলে কি হয়ে যায়? ইউ কিউ বাই কত বলবো? ইউ কিউ বাই 3 হয়ে যাবে, ঠিক আছে। আর প্লাস একটা কনস্ট্যান্ট পাবে সি। এবার ইউ এর ভ্যালুটা তো আমি এটা ধরেছি সাইন এক্স, এবার যদি বসিয়ে দাও তাহলে দেখো পুরো সাইন হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল সাইন কিউ, নিচে এলো 3 আর প্লাস সি। এটা মানেই হচ্ছে তোমার 1/3 সাইন কিউ, এটা হবে তার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4-এরটা। এটা কি বলেছে দেখো, এই ছবিটা দেওয়া আছে, এটা ত্রিভুজ কতগুলো আছে তোমরা অনেকেই জানো। অনেকে বলবে যে স্যার এটা 1 2 মানে এটা 3টে আছে, এটা 4টে আছে, এরকমভাবে গুনবে, তো দেখবো অনেক প্রবলেম হবে। তো আমি যে প্রসেসে বলছি সেটা হচ্ছে যদি করো, তো যদি এরকম কঠিন চিহ্ন থাকে কোনো যে বুঝতে পারছো না, তাহলে কিন্তু এগুলো সলভ হয়ে যাবে অতি সহজেই, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখো, আমি এটা করছি, এখানে আমি এ দিলাম, ওকে, এটা নাম দিয়েছি বি, এটা দিলাম সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, ঠিক আছে। মানে প্রত্যেকটা ছোট ছোট যে ত্রিভুজ বা অন্য যে কোনো যে সাইজের যে একটা করে ছোট ছোট দেখতে পাচ্ছ এলিমেন্ট, এগুলোকে আমি নাম দিলাম এ থেকে এইচ পর্যন্ত। তো দেখো এগুলোর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল মানে আমি প্রথমে ধরবো সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ওকে, তারপর ডবল ডবল মানে দুটো করে ত্রিভুজ মানে দুটো করে চিত্র নিয়ে, শুধুমাত্র দুটো করে ছোট ছোট এলিমেন্ট নিয়ে যেন একটা যেন ত্রিভুজ হয়, এইগুলো খুঁজবো। তারপরে 3টে নিয়ে, তারপর 4টে নিয়ে, এরকমভাবে গুনবো, তাহলে দেখে নেবো। দেখো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল দেখি, সিঙ্গেল সিঙ্গেল দেখো, দেখো এ দিয়ে একটা হবে, ওকে, বি একটা ত্রিভুজ, ঠিক আছে, সি নিজে একটা ত্রিভুজ, ঠিক আছে, ডি ই কোনো কোনো ত্রিভুজ নয়, তাহলে ওকে বাদ দাও, জি এইচ আর এফ, এই 3টে মানে এফ জি আর এইচ। তো এখানে কতগুলো পেলে? 1 2 3 4 5 6টা, সিঙ্গেল সিঙ্গেলে তুমি 6টা ত্রিভুজ পেয়ে গেলে, ওকে। তারপরে দেখো দুটো দুটো করে মিলিয়ে দেখো, এ বি মিলে কোনো ত্রিভুজ হয় না, আর এর সঙ্গে ই তো কোনো কন্ট্যাক্ট করে না, এর সঙ্গে একমাত্র বি এ কন্ট্যাক্ট হয়, কিন্তু কোনো ত্রিভুজ তৈরি হচ্ছে না, ঠিক আছে। বি সি মিলে একটা ত্রিভুজ, আচ্ছা বি সি মিলে একটা ত্রিভুজ, ওকে। তারপরে দেখো বি ই মিলে হচ্ছে না,
আচ্ছা সি ডি মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে একটা সিডি নাম দাও। বেশ, সিডি হয়ে গেল একটা। তারপরে চলে এসো, ই আর এফ মিলে একটা তৈরি করছে, ওকে কোনো ব্যাপার নাই, ই আর এফ মিলে একটা ত্রিভুজ তৈরি করে দিয়েছে। আচ্ছা ডি আর জি মিলে তৈরি করতে পারবে না, ঠিক আছে, জি আর এফ মিলে একটা তৈরি করবে, ঠিক আছে, জি এফ মিলে একটা তৈরি করলো। আর জি এইচ পারবে না, এটা হবে না। তাহলে এখানে কতগুলো তৈরি হচ্ছে? 5টা তৈরি হলো এখানে, ওকে। আপাতত এটা থাক 5টা। এবার 3টে মিলে করো, ঠিক আছে, 3টে মিলে করো। আচ্ছা এ বি সি মিলেও করবে না, এ বি ইও মিলে করছে না, ঠিক আছে, বি সি আচ্ছা হচ্ছে না। দেখো হ্যাঁ, 3টে করে মিলে করতে পারছে না, কিন্তু দেখো বি ই এফ এই 3টে, 1টা 2টো 3টে মিলে একটা করছে, অর্থাৎ একটা বি ই এফ এই 3টে মিলে একটা তৈরি করেছে, ওকে। সি ডি জি মিলে একটা তৈরি করেছে, ওকে, সি ডি অ্যান্ড জি মিলে একটা তৈরি করেছে, ওকে। আচ্ছা আর 3টে মিলে আর কেউ করেছে? আর নেই। তাহলে এখানে মিলে কটা পেলে? 2টো পেলে, ওকে। এবার দেখো 4টে মিলে দেখো, দেখো এইটাই যদি এই 4টে দেখো, এ বি ই এফ 1 2 3 4 এর একটা তৈরি করেছে, ওকে, এ বি ই এফ। আর 4টে কেউ তৈরি করেছে? সি ডি জি তো তৈরি করেছে, এইচ মিললে হবে না, আর তুমি আর কোথাও পাবে না, তাহলে এটা একটাই পাবে। তাহলে কতগুলো হলো? আর যাবে না, আর হবে না, ঠিক আছে। তুমি 5টা মিলে দেখো, 1 2 3 4, আর কারোর সঙ্গে কম্বিনেশন করো, আর পাবে না। তাহলে 6 5 11 12 13 14, আর অপশানে তোমার 14-র বেশি নেই, তাহলে আর যাওয়ার দরকারও নেই, তাহলে এটা অ্যান্সার 14ই হবে। বুঝতে পারলে তো? এগুলো তোমরা যখন করবে খুব তাড়াতাড়ি করবে, আর এটা নির্ভুল হবে, ওকে। চলো সেকেন্ড এটা দেখো, প্রথম কোশ্চেনটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে মাউন্ট এভারেস্টের সফল অভিযান করেছিল? তো মাউন্ট এভারেস্টের প্রথম সফল অভিযান করেছিল কে? তেনজিং নরগে, আমরা জানি। প্রথম বাচেন্দ্রীপালও করেছিল, কিন্তু তেনজিং নরগে সব থেকে প্রথম ব্যক্তি ছিল। আচ্ছা একটি বস্তুর ভরবেগ, এটা দেখো, একটি বস্তুর ভরবেগ কি করেছে? n গুণ বৃদ্ধি করা হলো, তাহলে তার গতিশক্তি কত? দেখো আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ mv স্কোয়ার, ওকে। তো আর আমরা আর একটা জানি ভরবেগের সঙ্গে সম্পর্ক আমরা যদি ডাইরেক্ট বলতে পারি, তাহলে আমরা বলবো কি বলবো? কে ইজুকাল টু পি স্কোয়ার বাই 2m, এটা আমরা জানি, ঠিক আছে। এবার ভরবেগের সঙ্গে গতিশক্তির তুলনা করতে বলেছে, এন গুণ বৃদ্ধি করো। এবার যদি ভরবেগকে 2p-র জায়গাতে যদি এটাকে 2p করে দাও, মানে p এর জায়গাতে 2p করে দাও, দ্বিগুণ বৃদ্ধি করে দাও, তাহলে কি দাঁড়াবে? এটা হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে গেল? 4p স্কোয়ার বাই 2m। এবার দেখো পি স্কোয়ার বাই 2m তো কে ধরেছি, তাহলে এটা কত হয়ে গেল? 4 ইন্টু কে, অর্থাৎ গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পেয়ে গেল। অর্থাৎ এখানে বলতে পারি, এখানে যদি এটা আচ্ছা সরি, এখানে এন গুণ বলেছিল, তো এন করে দাও, এটা এন, সরি এটা এন স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? এন স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে, তাহলে এটা এন স্কোয়ার হবে অ্যান্সার, ওকে। নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়? আমরা জানি আল্ট্রাভায়োলেট রশ্মি ক্ষতিকর, কসমিক রে আছে একটা, এটাও ক্ষতিকর। কারণ কি? মোটামুটি আমাদের যে ভিআইবি জিওআইওআর এটা তো আমাদের মধ্যে ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে যত আছে না এগুলো ক্ষতিকর নয়, কিন্তু এর আগে যেগুলো আছে সেগুলো কিন্তু সবই ক্ষতিকর। এর আগে কে কে আছে? এর আগে ভিবজিওরের আগে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, এক্স রশ্মি আছে, গামা রশ্মি আছে, আর কসমিক ওয়েভ আছে, ওকে। তাহলে কসমিক রেটাও ক্ষতিকর। শর্ট রেডিও ওয়েভস কিন্তু এদিকে বেশি, এদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ফলে এদের এদের এনার্জি কম, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, এদের কি বলবো কম্পাঙ্কটা কম, তার জন্য এরা খুব একটা ক্ষতি করে না। তাই শর্ট রেডিও ওয়েভস এদের তুলনায় কম ক্ষতিকর, ঠিক আছে, ক্ষতিকর নয়। এটা দেখি, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, তা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটা কিসের উদাহরণ? এটা নিউটনের প্রথম গতিসূত্রেরই উদাহরণ, যাকে আমরা জাড্ডের সূত্র বলে থাকি। এটা প্রথম গতিসূত্র পড়লে এটা পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পি সমান এম এফ ওই ইকুয়েশনটা পাই। আর তৃতীয় গতিসূত্র তো ঘাত প্রতিঘাতের আর কি, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত, সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটার জন্য। তাহলে এটা অ্যান্সার হলো প্রথম গতিসূত্র ডি। এটা দেখো, এই আমার ম্যাথটা কীভাবে হবে? 5 টু দি পাওয়ার a সমান 3125, তবে এটার মান কত? তাহলে এক কাজ করো, 5 টু দি পাওয়ার a সমান হচ্ছে 3125 বলেছে, তাই তো? তো আমরা এখানে করি কি, 3125কে প্রথমে ভেঙে নিই, ঠিক আছে। 3125কে যদি ভেঙে নিই তাহলে কত হবে? 5 6 30, 5 2 10, 5 5 25, 625 পাবে। একে ভাঙো, 5 দিয়ে করো, 5 একে 5, 5 12 60, 2, 5 5 25, 125, আবার 5 দিয়ে করো,
5 দুগুণ 10, 5 5 25, আর এই 25কে ভাঙবো 5 ইন্টু 5, অর্থাৎ কতগুলো 5 পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5। তার মানে এখানে বলতে পারি a সমান হচ্ছে 5। তো আমরা এখানে 5 টু দি পাওয়ার a মাইনাস 5 বলেছে, এখানে যদি আমরা বসাই তাহলে কত হবে? 5 টু দি পাওয়ার, এখানে 5 বসালে 5 মাইনাস 5 0, আর কোনো কিছু সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার 1 হবে। চলো ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্টি হয়েছে? আমরা সবাই জানি আগ্নেয়গিরির লাভা দ্বারা ডেকান প্লেটু, যেটা আমরা ইংরেজিতে ডেকান প্লেটু বলে থাকি সেটা। আচ্ছা ডেকান মানে হচ্ছে কোনটা, কোন দিকটা? ভারতের যে দক্ষিণ পার্টটা আছে, এই যে এই পার্টটা, ওকে, সাউথ। তো সাউথেরটাকে কি বলা থাকে? দাক্ষিণাত্য মালভূমি বলে থাকে, তাহলে এইটাই হবে। এটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্ট একটা মালভূমি, আমরা যাকে ডেকান প্লেটু বলে থাকি। ওকে, এইটা দেখো 11টা, যদি এফ অফ এক্স সমান এক্স ইন্টু সাইন 1/x হয় তবে কী হবে? দেখো আমি এখানে 3টে জিনিস লিখেছিলাম যখন আমি সলভ করছিলাম, যে করেছিল সে ডাজ নট এক্সিস্ট করেছিল, এটা 0 হবে। দেখো কেন হবে, তুমি এটা করবে এই তিনটে মন মাথায় রেখে দেবে, এই তিনটে থেকে বেশিরভাগ লিমিটের কোশ্চেন দেয়। কি দেয়? লিমিট এক্সটেন্স টু 0 এক্স ডট সাইন 1/x সমান 0, এই মানে লিমিট এক্সটেন্স টু 0 যখন এক্স ইন্টু সাইন 1/x হবে না, এটার ভ্যালু কিন্তু 0 হবে। ওকে, তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি 0 হচ্ছে। আরও দুটো দেখে রাখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 1/x হলে ইনফিনিটি হবে, অর্থাৎ এটা হবে ডাজ নট এক্সিস্ট। ওকে, আর এটা লিমিট এক্স টেন্স টু 0 1/x ইন্টু সাইন এক্স যদি হয় তাহলে কিন্তু 1 হবে। এই তিনটে ভ্যালুকে মনে রেখে দেবে, শর্ট কোশ্চেনের মধ্যে এই তিনটের মতো দিয়ে দেয়, ঝাঁটাঝাট করে দিতে পারবে। এর কারণ আছে, ক্লাস 11-এর বই খুঁজবে, লিমিট খুঁজবে, দেখবে এর পুরো ব্যাখ্যা দেওয়া আছে কেন হয়। ঠিক আছে, ওটা এখন বোঝাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। আর যদি জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাকে এটা করবে, টেক্সট করবে, যে কমেন্ট করে দাও, হ্যাঁ, তখন আমি আলাদা একটা ভিডিও বানিয়ে ওটা দিয়ে দেবো। এটা দেখো, এটা কিভাবে করতে হবে, 6 5 1 2 6, আর এই জায়গাটাতে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে, তো এটা কত হবে? দেখো তাহলে আমরা এটা কিভাবে করব। দেখো 6-এর সঙ্গে 126 21 দিয়ে আসছে, কিন্তু এটা করলে 105 হবে, 5-এর সঙ্গে করলে পরে কিন্তু সেটা রিলেশন পাচ্ছ না, তাহলে এটা দিয়ে হচ্ছে না। 105 যদি আনসারে থাকতো তাহলে আমরা ওইরকমভাবে করতাম যে 6-এর সঙ্গে 21 গুণ করে 126 এসছে, 5-এর সঙ্গে কত হবে। আর কোনাকুনি যদি দেখতে যাই, ওটা তো একটা হলো না। এটা যদি দেখি, দেখো 5-এ কে কত করা হয়েছে, প্রথমে তো 5-এর কিউব করা হয়েছে, 5-এর কিউব মানে 125 হয়ে গেল, প্লাস 1, তাহলে 126 হচ্ছে, 125 প্লাস 1 126 হলো। ওকে, তো এটা যদি এই ফর্মুলা যদি লাগাই তাহলে এটা তো তাই কি করতে হবে, 6 কিউ প্লাস 1, আর 6-কে 3 বার গুণ করলে কত হবে? দেখবে 216 হবে, প্লাস 1 করলে 217 হয়ে যাবে। সেই অনুসারে এটা অ্যান্সার হয়ে গেল 217। একটা ভালো একটা পেয়ে গেলে, রিলেশন পেয়ে গেলে। চলো, টেলিফোন কে আবিষ্কার করেছিল? সবাই জানি আলেকজান্ডার গ্রাহাম বেল। এটার অ্যান্সার কি হবে? আলেকজান্ডার গ্রাহাম বেলই হবে। যে টেলিফোন, মার্কনি কি করেছিল? ও রেডিও, জগদীশচন্দ্র রেডিও করেছিল, কিন্তু মার্কনির সেটা মান্যতা পেয়েছিল। আর জগদীশচন্দ্র বোস গাছের যে প্রাণ আছে সেটা বলেছিল, তার কেস্কোগ্রাফ যন্ত্র এটা আবিষ্কার করেছিল জগদীশচন্দ্র বসু। আচ্ছা, নিচের কোনটি ডেটা ট্রান্সফার রেট এর একক? ডেটা ট্রান্সফার আমরা কি জানি, ডেটা ট্রান্সফার কি কোন কোন এককে হয়ে থাকে? দেখো সব থেকে বলি কেবিপিএস, অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড, কেবিপিএস। আর কি জানি, এমবিপিএস, এগুলো তো ডেটা ট্রান্সফার হয়, এমবিপিএস। সেরকম জিবিপিএসও হবে, গিগাবাইট। ওকে, জিবিপিএস। তাহলে এখানে জিবিপিএসও হবে ডেটা ট্রান্সফার রেট, কেবিপিএস হবে, এমবিপিএস হবে, তাহলে এটা কোনটা হবে আনসার? এটা যেটা নয় ডেটা ট্রান্সফার রেট নয়, এসবিপিএস। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল? আমরা সবাই জানি অয়েল অফ ভিট্রিয়ল বলতে কাকে বোঝানো হয়? H2SO4-কেই বলা হয়। H2SO4 হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, C6H5OH, হ্যাঁ, HCl আর HNO3, HNO3-কে কি বলা হয়? তেজি জল বা অ্যাকোয়া ফর্টিস বলা হয়ে থাকে। আর HCl-কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, এটাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, বুঝা গেল? এটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস, না অ্যাকোয়া ফর্টিস নয়,
নেক্সট দেখো, সরি আরও ছিল নাকি, আর একটা কোশ্চেন আছে, এটা দেখো, কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশ কোন দিকে করে, তাই তো? কোন দিকে হয়? কক্ষপথের স্পর্শক বরাবর, কক্ষপথের ব্যাসার্ধ বরাবর, ঘূর্ণনতলের সমান্তরাল রেখা বরাবর, আর ঘূর্ণনতলের লম্ব রেখা বরাবর। মনে করো এটা একটা তল, ঠিক আছে, মানে এই তলে কেউ একটা বস্তু ঘুরছে, তার মানে এটা হচ্ছে তল, আর এর অক্ষ হচ্ছে এইটা, মনে করো, ঠিক আছে, এটা অক্ষ, একে একে ধরে ও ঘুরছে। তো ওর অ্যাঙ্গুলার ভরবেগ অর্থাৎ কৌণিক ভরবেগ অর্থাৎ যাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে হবে? এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে এই যে ঘূর্ণন তলটা আছে না, এই তলের সঙ্গে লম্ব রেখা বরাবর, অর্থাৎ বলতে পারি ওর অক্ষ বরাবর, ঠিক আছে, এই অক্ষ বরাবর, এরকম অক্ষ দিকে, বা ঘূর্ণন তলের সঙ্গে লম্ব রেখা বরাবর। এটার অ্যান্সার কি হবে? ডি হবে, ঘূর্ণন তলের সঙ্গে লম্ব রেখা বরাবর ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম। দানসাগর গ্রন্থটির রচয়িতাকে, ইতিহাসের প্রশ্ন এটা, জয়দেব, শ্রীধর ভট্ট, লক্ষণ সেন, বল্লাল সেন। তো এটার অ্যান্সার বল্লাল সেনই হবে, বল্লাল সেন। বল্লাল সেন দুটো বই লিখেছিল, একটা দান সাগর আর একটা অদ্ভুত সাগর, ঠিক আছে। চলো এটা দেখো, দুটি বা দুটির বেশি প্রতিরোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, সিরিজে এরকমভাবে সিরিজে দুটো রেজিস্ট্যান্সকে মনে করো লাগিয়ে দেওয়া হয়েছে। তো বলতে চাইছে যে কি হবে, প্রতিটি রোধের বিদ্যুৎ প্রবাহ বা ভোল্টেজ কোনোটি সমান নয়। দেখো মনে করো এটা একটা, আর এখানে একটা সোর্স আছে, ঠিক আছে। তো এরকমভাবে যদি লাগিয়ে দেওয়া থাকে, তো যদি এই সোর্স থেকে, তো দুটোর মধ্যে দেখো কি হবে, তুমি বেসিক থেকে বলো, এটার মধ্যে থেকে যে কারেন্টটা যাবে, দেখো ভোল্টেজটা দুটোর মধ্যে সমান সমান হবে না, ভোল্টেজটা এই টার্মিনাল আর এই টার্মিনাল যা হয় মানে গোটাটি এটা মানে সমান হবে, কিন্তু যদি প্যারালালি থাকতো তাহলে কিন্তু বলতাম যে সমান হবে, কিন্তু এটা তো সিরিজে কানেকশন আছে, তাহলে বলবো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কারেন্টটা এই দিক থেকে যাবে, এটাই এটার মধ্যে দিয়ে যাবে, আর ওই কারেন্টটাই আবার এটার মধ্যে দিয়েই যাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র কারেন্ট যেটা সেটাই সেম থাকবে। হ্যাঁ, তাহলে সিরিজের কানেকশনে আমাদের কারেন্ট সমান থাকে সবসময়, আর যদি প্যারালাল কানেকশন হয় তাহলে আমাদের দুই প্রান্তের কি হয়, ভোল্টেজটা সেম থাকে। তাহলে এটার অ্যান্সার কিন্তু কারেন্ট সেম হবে, অর্থাৎ প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হবে, বিদ্যুৎ মানে কারেন্ট সমান হবে, ভোল্টেজ সমান হতো যদি এটা প্যারালাল কানেকশন থাকতো। ওকে, নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, হচ্ছে একটি বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। দেখো আমরা জানি বৃত্তের পরিধি সমান কি হয়, 2πr, ওকে, আর ব্যাস, দেখো ব্যাসার্ধ নয়, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস এখানে কত নিতে হবে, 2r নেবো, বেশ, এখানে 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, এখানে আর কেটে গেল, আর কেটে গেল, অর্থাৎ থাকলো কত, π/1, যাকে আমরা যদি 1 বাই হিসাবে করতাম তাহলে π/1 করে পাই বলতাম, অর্থাৎ এর রেশিও হচ্ছে পাই। পাই একটি কেমন সংখ্যা, পাই একটি অমূলদ সংখ্যা, এটা ঠিকই বল, পাই একটি অমূলদ সংখ্যা, কেন, পায়ের কোনো মানে পায়ের যে মানটা আসবে সেটা দেখবে যেটা শেষ হবে না আর কি, চলতে থাকবে 1 4 এরকমভাবে আরও চলতে থাকবে, 3.14 আমরা বেসিক বলে থাকি, কিন্তু ভাগ করে দেখবে অনেক হবে, তাহলে এটাকে একটা কি বলা থাকে, অমূলদ সংখ্যা বলা হয়, তাহলে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তার জন্য এটা অমূলদ সংখ্যাই হবে অ্যান্সার। আচ্ছা, আলফা নিউমেরিক সিরিজ, এই যে একটা সিরিজ দেওয়া হয়েছে, কি এটাতে দেখো, আচ্ছা এখানে দেখো A9 B16 D, আচ্ছা এটা ফাঁকা দেওয়া আছে, এখানে কত হবে, D36 and E49। তো দেখো A9 এ বি, তাহলে নিশ্চয়ই এটা সি হবে, তো সবগুলোই সি দেওয়া আছে অ্যান্সারেও, ঠিক আছে, দেখা যাক সি আছে। দেখো ডি ই, এটাও দেখো, এটা 9 মানে এটাকে বলতে পারি 3 স্কোয়ার, ঠিক আছে, 4 মানে 16 মানে 4 স্কোয়ার, এটা তাহলে কত হয়ে যাবে, 5 স্কোয়ার হবে, এটা আছে 6 স্কোয়ার, এটা আছে 7 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত হয়, 25 হয়, তাহলে এটা সি 25 অ্যান্সার হবে, অর্থাৎ এটা সি 5 স্কোয়ার, অর্থাৎ 25 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এইটা, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1947 জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করেছিল? তো এটার অ্যান্সার হবে, তোমরা এটা দেখে নেবে, এটা হবে অস্ট্রিয়া। অস্ট্রিয়া জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করেছিল, পিস এগ্রিমেন্টে সাইন করেছিল। আচ্ছা এইটা দেখো, এটা একটা দিয়েছে, অ্যালফাবেট দিয়েছে, আর অ্যালফাবেট আছে তার সঙ্গে কোড দেওয়া আছে, টি এর কোড ডলার, এন এর কোড পার্সেন্টেজ, পি এর সঙ্গে এটা। তো যদি টি এর কোড আই এর সঙ্গে পরিবর্তন করা হয়, টি এর কোড আই এর সঙ্গে পরিবর্তন, এটা আই আছে লাস্টে, যদি এন এর কোড কে এর সঙ্গে করা হয়,
তবে এরকমভাবে অন্যান্যগুলিকেও পরিবর্তন করা যায়, প্রত্যেকটাকে চেঞ্জ করবে, অর্থাৎ টি এর সঙ্গে আই, এন এর সঙ্গে কে, তাহলে পি এর সঙ্গে এইচ, সি এর সঙ্গে ই, জি এর সঙ্গে এ, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে, কোড পরিবর্তন করবে। তাহলে দেখো এদিক থেকে তার জন্য নাম্বারিং করেছে, যে করেছে ভালো করেছে, এটা প্রসেসটা ভালো ফলো করেছে, 1 2 3 4 5, এদিক থেকেও দিয়েছে 1 2 3 4 5, এর কোনো পয়েন্ট পাচ্ছে না, অর্থাৎ এ কারোর সঙ্গে চেঞ্জ হবে না, ওটাই থাকবে। ওকে, তো দেখা যাক কি দিয়েছে, বলছে স্কিপ, স্কিপ এস কে আই পি, বেশ, এস কে আই পি, তো এস কার সঙ্গে চেঞ্জ হবে, এস হচ্ছে 5 নাম্বার, তাহলে এই দিকে যেটা 5 নাম্বার থাকবে তার সঙ্গে চেঞ্জ হবে, অর্থাৎ এস চেঞ্জ হবে জি এর সঙ্গে, জি এর সঙ্গে। ওকে, এস চেঞ্জ হচ্ছে কার সঙ্গে, আচ্ছা জি, তাহলে জি এর কি মার্কস আছে, স্টার আছে, জি এর স্টার মার্ক আছে। ওকে, দেন দেখো কে, কে চেঞ্জ হচ্ছে কার সঙ্গে, এন এর সঙ্গে, এদিক থেকে 2 নম্বরে আছে, তো এদিক থেকে 2 নম্বরে হবে, এন এর সঙ্গে, অর্থাৎ পার্সেন্টেজ হয়ে গেল, পার্সেন্টেজ হয়ে গেল। আই দেখো, আই প্রথমে আছে, তো প্রথমটা আছে ডলার, ওকে ডলার, সরি ডলার। ওকে, পি, পি কোথায় আছে, 3 নাম্বার, তাই এদিক থেকে 3 1 2 3, পি হচ্ছে এইচ, অর্থাৎ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, তাহলে এটা কোথায় আছে, স্টার পার্সেন্টেজ ডলার হ্যাশট্যাগ, তাহলে বি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, এটা এই দেখো কোশ্চেনটা দেখো, বলেছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই সরল রেখাটির নতি কত। তো আমরা একটা জেনারেলি সরল রেখা কি হিসাবে জানি, আমরা জেনারেলি জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, যেখানে এম হচ্ছে তার নতি। তাহলে আমরা যদি ইকুয়েশনটা এরকমভাবে বানাই, তাহলে কি হয়ে যাবে, এখানেই বানাচ্ছি, দেখো এই দিকটাতে বানাচ্ছি, তো এখানে আমরা বলতে পারি বি ওয়াই সমান হচ্ছে এ এক্স ওইদিকে চলে গেল, অর্থাৎ মাইনাস এ এক্স হয়ে গেল, আর প্লাস সি আছে, এটা মাইনাস সি হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা বলেছি ওয়াই সমান, তাহলে ওয়াই সমান কত হবে, এখানে ওয়াই সমান হবে মাইনাস এ এক্স মাইনাস সি বাই বি, এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ বাই বি ইন্টু এক্স আর মাইনাস সি বাই বি, বি দুটোতে চলে গেল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এম এর জায়গাতে কি আছে, এম এর জায়গায় আছে মাইনাস এ বাই বি, তো এখানে নতি হচ্ছে মাইনাস এ বাই বি, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার, এই দেখো সি অ্যান্সার। ওকে, চলো, এইচআইভি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা যায়, এটা হবে শিম্পাঞ্জি থেকে, এইচআইভি এসছে শিম্পাঞ্জি থেকে। ওকে, এইচআইভি রোগটি এসছে, এইচআইভির পুরো কথা কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ওই ভাইরাসটা এসছে তোমার শিম্পাঞ্জি থেকে। প্রশ্নবোধক স্থানে কোনটি আসবে, এই জায়গাটাতে কোনটা আসবে, এটা দেখো সলভ করার চেষ্টা করি। চলো, প্রশ্নবোধক স্থানে কি আসবে, তো দেখো 48 24 72 30 15 45 20 10 এরকম আছে। তো আমরা দেখতে পাচ্ছি দেখো 48 থেকে 24, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিয়েছে, আবার এটার সঙ্গে এটা 3-এর সঙ্গে গুণ হয়েছে, এটা একটা রিলেশন বলতে পারি, বলতে পারে 24 দুগুণ 48 করেছে আর 24 3-এ 72 করেছে, একই ব্যাপার, ঠিক আছে। তো যেমনভাবে রিলেশন নেবে, তো 15 দুগুণ তাহলে সেটা বলতে পারি, তাহলে অর্থাৎ ওপরে করেছে কি 2 দিয়ে গুণ করেছে আর নিচে কি করেছে কি 3 দিয়ে গুণ করেছে, তাহলে 15 দুগুণ 30, 15 3-এ 45, ঠিক আছে, মিলাই যেহেতু গেল, তাহলে বলতে পারি 10 দুগুণ 20, এটাও মিলে গেল, তাহলে এটা কত হবে, 10 3-এ 30 হবে অ্যান্সার, এটার অ্যান্সার কত হবে, 30 হবে। চলো তারপরে করো, এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এর মূল মূল অর্থাৎ বীজের কথা বলছে, অর্থাৎ এক্স এর মানের কথা বলেছে 2, কে এর মান কত, তাহলে আমরা কি করব, ইকুয়েশনে এক্স এর জায়গাতে 2 বসাবো, অর্থাৎ এখানে দেখেন 2 যদি বসা হয়, অর্থাৎ হবে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কত হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হয়ে গেল 2k, আর 8 মাইনাস 6 মানে হচ্ছে প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ বলতে পারি 2k সমান মাইনাস 2 অ্যান্ড k ইকুয়াল টু মাইনাস 2/2 ইকুয়াল টু মাইনাস 1, সো অ্যান্সার হচ্ছে মাইনাস 1, তো মাইনাস 1ই করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, এটা দেখো, বলছে
বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপ্রস্থ হওয়ার সব থেকে ভালো উদাহরণ কি? একটা জিনিস জেনে রাখবে, অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য দুই ধরনের তরঙ্গ হয়, এদের মধ্যে বেস্ট ডিফারেন্স হচ্ছে পোলারাইজেশন। ঠিক আছে, বেস্ট হচ্ছে পোলারাইজেশন। অনুপ্রস্থ দৈর্ঘ্যের পোলারাইজেশন হয় আর অনুদৈর্ঘ্যের পোলারাইজেশন হয় না, এটা দেখে বোঝা যায়। কোনো বর্তনীতে রোধকের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহমাত্রার মান হয় 1 অ্যাম্পিয়ার। তো ওই রোধকের দুই প্রান্তে 8 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহমাত্রার মান কত হবে? দেখো, একটা সার্কিট আছে, মনে করো 10 ভোল্ট একদিকে প্রয়োগ করা হয়েছে, প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখতে হবে যে এটাতে রেজিস্ট্যান্স কত। প্রথম ক্ষেত্রে দেখে নিতে হবে যে এই যে মনে করো এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা এখানে একটা সাপ্লাই দেওয়া আছে কিছু, ওকে, এটা হচ্ছে 10 ভোল্ট, ওকে। তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো এই যে আরটা আছে, এর মানটা আমি আগে বার করে নেই, তবে তো পরবর্তী ক্ষেত্রে যখন ভোল্টেজ আর কারেন্ট চেঞ্জ করবো তখন বা করবো তখন আমরা কারেন্টের মানটা বার করতে পারবো। তার জন্য আমাকে রেজিস্ট্যান্স দরকার। তো রেজিস্ট্যান্সের মান কি হবে? আমরা কি জানি, ভি ইকুয়াল টু কি হয়, আই আর হয়। অর্থাৎ এখানে বলতে পারি আই জানি, ভি জানি, তাহলে আর এর ভ্যালু কত হবে? ভি বাই আর, ভি বাই আই। অর্থাৎ ভোল্টেজ হচ্ছে 10 আর কারেন্ট হচ্ছে 1, অর্থাৎ বলতে পারি এটা 10 ওহম। তাহলে 10 ওহম রেজিস্ট্যান্স। এবার বলেছে যদি প্রান্তে এই 10-এর পরিবর্তে 8 ভোল্ট দিয়ে দেওয়া হয়, এখানে যদি আমরা 8 ভোল্ট প্রয়োগ করি, 8 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে কারেন্টের মান কত হবে? তাহলে আই সমান কত হবে? ভি বাই আর হবে। এখানে ভোল্টেজ ইউজ করা হয়েছে 8 ভোল্ট, ওকে, আর রেজিস্ট্যান্স হচ্ছে 10, তো এটা ভাগ করলে কত হয়ে যাবে? 0.8 অ্যাম্পিয়ার। তাহলে 0.8 অ্যাম্পিয়ার, ওকে, গুড। এটা দেখো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিল? কৌলিন্য প্রথা বল্লাল সেনই করেছিল। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রয়োগ করেছিল। বল্লাল সেন সম্বন্ধে জানবে, বল্লাল সেন তাহলে কি হলো? বল্লাল সেন কৌলিন্য প্রথা করেছিল, আচ্ছা, দান সাগর, অদ্ভুত সাগর, এই দুটো বই লিখেছিল। ঠিক আছে, দুটো বই লিখেছিল, সেটা হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর। এর আগেই তো দেখতে পেলে দুটো কোশ্চেন দেওয়া হয়েছিল। আচ্ছা, ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করে? ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করেছিল 1919 সালে, যাকে কালা কানুন বলা হয়েছিল। তো এটা হয়েছিল 1919 সালে। এই টাইমেই তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটাও ঘটেছিল, কারণ কি এই আইনটারই বিরোধিতা করার জন্য ওখানে সবাই জড়ো হয়েছিল। বেশ, এটা দেখো, দেখো এখানে দেওয়া আছে, এখানে চারটে দেওয়া আছে, এটাতে আসো 2 3 6 2 4 6 3 4 5 আর 4 2 1, মানে একটা করে মানে লুডো ছক্কার মতো আছে, তার প্রান্তে নামগুলো লেখা আছে। তো বলছে তিনের বিপরীতে কোন শব্দটি, কোনটা লেখা আছে? তিনের বিপরীতে কি আছে? তাহলে এগুলো সলভ করার প্রসেস বলি। দেখো 3 6 2 আছে, তো তো আমার তার পাশেরটাতে দেখো কি মিল আছে। দেখো প্রথমে যদি এটা মিলে যায় তাহলে হয়ে যাবে, মানে দেখো তিনের বিপরীতে বলেছে, তাহলে তিনের বিপরীতে মানে 2 6 আছে, 2 6 আছে এমনটা খুঁজে নাও। তাহলে এটাতে দেখো, এটাতে 2ও আছে 6ও আছে, অর্থাৎ 2 6 যেহেতু এই দুটোতেই দেখতে পাচ্ছ, আর 3 আর 4 আছে, তাহলে বলবে তিনের বিপরীতে 4 আছে। বাকিগুলো বার করার নিয়ম দেখিয়ে দিই, ঠিক আছে? এটা গেল 3 আর 4-এর মধ্যে পেয়ে গেলে, ঠিক আছে? বাকিগুলো কিভাবে, বাকিগুলোর কোনটা হবে? দেখো 6 আর 4 আছে, তাই এটা তো দেখতে পাচ্ছ, দেখো 6 4 আছে, এটা তো দেখো 6 আছে আর 4 আছে সেকেন্ড দুটো, তাহলে 2 এর বিপরীতে কি আছে? 5 আছে, এটা হতেই হবে, ঠিক আছে? আর এটা দেখো 4 আর 2, আর তাহলে 1, 4 আর 2 কোথায় আছে? দেখো 4 আর 2 এটাতে আছে, দেখো এটার সঙ্গে যদি মেলাও, এটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, দেখো এটাতে 4 আছে, এটাতে 2 আছে, তো এটাতেও 4 আছে, এটাতে 2 আছে, অর্থাৎ বলতে পারো 1 এর বিপরীতে 6 আছে, 1 এর অপোজিটে 6 আছে। তোমাকে অ্যান্সার চেয়েছিল 3 এর বিপরীতে, 3 এর বিপরীতে 4 আছে, তো এটা অ্যান্সার 4 এ হবে। এটা হচ্ছে নিয়ম, এটা সলভ করার। আচ্ছা, কোন বছরে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়? দেখো এটা ঘোষিত হওয়ার কথা বলেছে, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা ঘোষিত হয়েছিল 2016 সালে, 2016 সালে ঘোষিত হয়েছিল, ঠিক আছে? এটা দেখো, কিভাবে একটি মুদ্রণের গুণমান, অর্থাৎ প্রিন্ট করবে কোনো কিছু, তার গুণমান কিভাবে পরিমাপ করা হয়?
শব্দ প্রতি ইঞ্চি, ডটস প্রতি ইঞ্চি, স্ট্রাইক প্রতি ইঞ্চি, বর্ণ প্রতি স্ট্রাইক। তো এটা অ্যান্সার হবে ডটস প্রতি ইঞ্চি, মানে ডটস পার ইঞ্চি। অনেক সময় এটা জিজ্ঞেস করে, ডিপিআই এর ফুল ফর্মও জিজ্ঞেস করে, ঠিক আছে, অনেক পরীক্ষায় ডিপিআই। তো এটা হচ্ছে ডটস পার ইঞ্চি। তো ডটস পার ইঞ্চি হচ্ছে মুদ্রণ অর্থাৎ প্রিন্টিংয়ের একটা গুণমান, কত ভালো মুদ্রণ হয়েছে তার একটা পরিমাপ হচ্ছে ডিপিআই, যাকে ডটস প্রতি ইঞ্চি বলা হয়ে থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, যদি নিচের চিত্রটি ডাক্তার, পিতা আর পুরুষকে প্রতিনিধিত্ব করে থাকে তবে শুধু ডাক্তারকে কোনটা করেছে? তো দেখো, এটা এটা এরকম বলতে পারি যে এইটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে মনে করো পিতা, ঠিক আছে, এটা হচ্ছে পিতা, গোলটা হচ্ছে পিতা। তাহলে যত পিতা আছে সবাই পুরুষ হয়, ঠিক আছে। আর কিছু পুরুষ, ঠিক আছে, কিছু পুরুষ এবং কিছু পিতা ডাক্তারও হতে পারে। অর্থাৎ আমরা বলবো এই যে এটা হচ্ছে আমাদের ডাক্তারকে প্রতিনিধিত্ব করছে, এটাকে ডাক্তারকে বোঝাচ্ছে। তো এটা কেমন? এটা একটা আয়তক্ষেত্র। এবার দেখো এখানে চতুর্ভুজে দেওয়া আছে, কিন্তু চতুর্ভুজ এবার তাহলে কোনটা বলবে? তাহলে এটাও তো চতুর্ভুজ। বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র দেওয়া উচিত ছিল, আর এটা আয়তক্ষেত্র দিয়েছে। সুতরাং এটার অ্যান্সার আয়তক্ষেত্রই করতে হবে। কিন্তু এটা কন্ট্রোভার্সিয়াল মানে আছে, কন্ট্রোভার্সিয়াল আছে, মানে এটা ভুলও, মানে এটা সবাইকে নাম্বার দিয়ে দিতে পারে যারা এই দুটোর মধ্যে করবে। কারণ চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, চারটে ভুজ তো দুটোতেই আছে, কিন্তু এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে এটা বর্গক্ষেত্র দিলে বেশি ভালো করতো, তাহলে আয়তক্ষেত্রটা অ্যান্সার আসতো, ঠিক আছে। বেশ, দেখো তারপর এটা দেখো, বেশ, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, মানে অ্যাপ্লিকেশন নয়। অ্যাপ্লিকেশন আমরা দেখো মোবাইলে অ্যাপ্লিকেশন হয়, সেরকম কম্পিউটারেও অ্যাপ্লিকেশন হয়। অ্যাপ্লিকেশন মানে যেগুলোর সাহায্যে আমরা কোনো কিছু কাজ করব। কিন্তু তাহলে দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা একটা পেয়ে গেলে, আর একটা হচ্ছে তাহলে অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সফটওয়্যার, যেটা অপারেট করবে একদম পুরোপুরি। তো এখানে কি কি অপশন দেওয়া আছে দেখো, এমএস ডস, এমএস পাওয়ার পয়েন্ট, ডিবিএম, এমএস ওয়ার্ড। দেখো এমএস ওয়ার্ডে লেখা হয়, এগুলো সব একটা করে অ্যাপ্লিকেশন। পাওয়ার পয়েন্ট, ডিবিএম, এগুলো সব একটা করে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নয় বলেছে ডস, কিন্তু এমএস ডস কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। এটা ডস এর পুরো কথা কি, ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা একটা অপারেটিং সিস্টেম, নট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা অপারেটিং সিস্টেম, অপারেটিং সফটওয়্যার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? এ হবে। এটা দেখো, একটি ছবির দিকে তাকিয়ে দীনেশ বলল, যে দীনেশ ওই ছেলেটাকে একটা ছবিকে দেখিয়ে বলছে যে ওনার বাবা, অর্থাৎ ছবিটার বাবা, আমার, এখান থেকে শুরু করো আগে, আমার মায়ের একমাত্র ছেলে। তাহলে দেখো আমি আছি এখানে মনে করো, তাহলে দীনেশ, তো এখানে আমি বলতে এখানে দীনেশ, তাহলে দীনেশ, এটা দীনেশ, ওকে, দীনেশ। আমি বলে, আমি তো আমার প্রসেসে এটাই দীনেশ, দীনেশের মা, আচ্ছা এটা ঠিক আছে, দীনেশের মা, তার একমাত্র ছেলে, দীনেশের মায়ের একমাত্র ছেলে কে হবে? দীনেশই হবে। সেই দীনেশটা কে? ওনার বাবা, অর্থাৎ ওই ছবিতে দেখাচ্ছে তার বাবা। তাহলে এইখানে যে আছে সে হচ্ছে ছবিতে, এখানে যে আছে সে হচ্ছে ছবিতে আছে, ঠিক আছে। তাহলে দীনেশের সঙ্গে যে ছবিটা আছে সেটা কি হচ্ছে? দীনেশের ছেলে। আর একটা ছবির দিকে তাকিয়ে, ঠিক আছে, দীনেশের ছেলে। তাহলে ছবিটা কার? ছবিটা হচ্ছে দীনেশের ছেলের। ঠিক আছে, চলো। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট পরামর্শদাতা ছিলেন, মানে গ্রেটের পরামর্শদাতা কে ছিল? আমরা এর আগে পড়ে থাকবো, কখনো কখনো যদি তোমরা পড়ে থাকতে পারো, যে আলেকজান্ডারের টিচার বা গুরু যাকে বলবো সে ছিল অ্যারিস্টটল। সুতরাং আলেকজান্ডারের পরামর্শদাতা কে? অ্যারিস্টটল। এটা দেখো, নিচের সংখ্যাগুলি দেখুন আর প্রতিটির উত্তর দিন। 234, 657, 283, 647, 994। যদি প্রতিটি সংখ্যার, এই সংখ্যাগুলোর অঙ্কগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করা হয় তবে কার গুণফল সর্বোচ্চ হবে? তাহলে এটা আমরা এখানে করে দেখি, এইটাতে, এই পোর্শনটাতে এসো। দেখো 2, 3, 4 এর প্রতিটা সংখ্যা যদি গুণ করি তাহলে কত হবে? 4 3 12, 12 2 24, ওকে। এটা ধরো 5 6 30, 30 আর 7 গুণ করলে পরে কত হবে? 210 পাবে। গুণ করে দেখে নেবে। 8 2 16, 16 3 48 পেয়ে গেলে। এটা দেখো 4 6 24, 24-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 4 7 28, 8 হাতে থাকলো 2, 7 2 14, 15 16, অর্থাৎ 168। এটা করো 9 9 81, 9 9 81 আর 4, 81 আর 4, 4 1 4, 4 8 32, অর্থাৎ হলো কত? 314।
24, তাহলে কার গুণফল সব থেকে বেশি? এটাই তো সব থেকে বড়, 324, অর্থাৎ 994 হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 994। বলছে পরস্পর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বি-শত রান করেছে? পরপর 4টে ক্রিকেটে, মানে 4টে টেস্টে, হ্যাঁ 4টে টেস্টেই মানে ডবল শতক, অর্থাৎ 200 রানের পারি মানে খেলেছিল, সে ছিল বিরাট কোহলি। হ্যাঁ, বিরাট কোহলি 4টে পরপর 100 করেছিল টেস্টে। অনেকদিন হয়ে গেল সে কথা। এখন তো 100 অনেক দিন হয়ে গেল দেখতে পাইনি আমরা, তাই না? চলো, cos মাইনাস টি ইকুয়াল টু 0.34 হলে cos টি এর মান কত? দেখো এখানে করছি আমি, cos মাইনাস টি বলেছে, ঠিক আছে, এর একটা মান দিয়েছে। আমরা জানি cos মাইনাস টি এর ভ্যালু যা হয়, cos টি এর ভ্যালুও তাই হয়, ঠিক আছে। cos মাইনাস টি cos টি হয়ে যায়, ওকে, cos মাইনাস টি cos টি। তাহলে cos মাইনাস টি যদি 0.34 হয়, তাহলে cos টি এর ভ্যালু কত হবে? এটা যদি 0.34 হয়, তাহলে এটাও 0.34ই হবে, ঠিক আছে। তাহলে এটাই হয়, ঠিক আছে, তো 0.34। চলো দেখো, এটা এপিজিপির অঙ্ক দিয়েছে, অর্থাৎ এপি এর 21তম পদটি কি হবে যদি প্রথম দুটি পদ -3 আর 4 হয়? বেশ, প্রথম পদ বলতে আমরা এ ধরি, এপিতে এ হচ্ছে কত? -3। আর দ্বিতীয় পদ, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস একটা সাধারণ নোটের মধ্যে একটা গ্যাপ থাকে, এ প্লাস ডি, এটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে ডি সমান কত বলতে পারি? ডি সমান হচ্ছে 4 মাইনাস ডি, 4 মাইনাস এ, অর্থাৎ এটা হয়ে যাবে 4, আর -3, তার মানে হচ্ছে 4 মাইনাস মাইনাসে +3, অর্থাৎ কত? 7। অর্থাৎ পরপর দুটো গ্যাপ, মানে ডি ডি এ মানে 7 7 7 7 করে চলছে। তাই সেই হিসাবে 21তম পদ কত হবে? আমরা জানি যে 21তম পদ, অর্থাৎ ওই পদটা, ওই তম পদটা বার করতে গেলে আমাদের ফর্মুলা কি লাগাই? প্রথম পদ তার সঙ্গে, দেখো এটা যেমন n-1 দিতে হয়, অর্থাৎ যে পদটা তার থেকে 1 কমিয়ে দিয়ে এই ডিটা গুণ করে দিতে হয়। তাহলে আমরা জানি এর হচ্ছে কত? -3, ওকে, প্লাস n হচ্ছে আমার কততম পদ? 21তম পদ, অর্থাৎ এখানে কত হবে? 21 মাইনাস 1 ইন্টু ডি কত? 7, ওকে। তো দেখো এখানে আমরা করবো -3 প্লাস 21 থেকে 1 বাদ 20, আর 7-এর সঙ্গে গুণ করলে 20, 140। 140 থেকে 3 যদি বিয়োগ চলে যায়, তাহলে হয়ে যাবে 137। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 137। 137, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এটা দেখো, পি কিউ আর এস এপিতেই আছে, অর্থাৎ প্রথমটা পি, তারপরটা কিউ, তারপরটা আর, তারপরটা এস। অর্থাৎ বলতে পারো পি থেকে কিউ বিয়োগ করলে, মানে যে গ্যাপটা হবে, গ্যাপ বার করতে গেলে কিউ থেকে পি বাদ দিয়ে নিতে হবে, এটা যদি বড়, হ্যাঁ, তাহলে এটা থেকে এটা বাদ দিলে ডি পাবে একটা, আবার সেরকম এটা থেকে এটা বাদ দিলে কি পাবে? ডি পাবে, আবার এটা থেকে এটা বাদ দিলে কি পাবে? ডি পাবে। তো বলছে এটাতে আর মাইনাস কিউ, তাহলে আর মাইনাস কত? আর মাইনাস কিউ আছে, অর্থাৎ এই দুটোকে মাইনাস করলে কি পাবে? তাদের মধ্যে যে সাধারণ যে গ্যাপ হয় অন্তর, সেটাই পাবে, ডি। অর্থাৎ যেহেতু এপিতে আছে, সুতরাং এটা ডি হচ্ছে, এখানে লিখেছিলাম যে এটা দুটো বিয়োগ করলে ডি পাবে। তো বলছে আর কোনটা কোনটা? পি মাইনাস কিউ করলেও ডি পাবে, এখানে পি মাইনাস কিউ কোথাও আছে? পি মাইনাস কিউ নেই, এস মাইনাস পি আছে, বেশ ঠিক আছে। আর বাদ দাও, কার এই দুটো করে পাবে, সেরকম এই দুটো করলেও পাবে, অর্থাৎ এস থেকে আর বিয়োগ করলেও পাবে। তো এই একটাই দেওয়া আছে, দেখো এস মাইনাস আর দেওয়া আছে, পি মাইনাস এস, অর্থাৎ পি প্রথমটা আর এস লাস্টেরটা, এই দুটো বিয়োগ করলে কখনোই তুমি ডিটা পাবে না, সেম ভ্যালু পাবে না, ঠিক আছে। এস মাইনাস কিউ করেও পাবে না, এস এর সঙ্গে কিউ এক ঘর গ্যাপ হয়ে যাচ্ছে, এটাও পাবে না। এপিজিপি একটু দেখে নেবে। চলো এটা দেখো কি বলেছে। বলছে এটা সিরিজ আছে, যদি উপরোক্ত সিরিজটির থেকে সমস্ত চিহ্নগুলি, অর্থাৎ চিহ্নগুলো যদি সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই চিহ্নগুলো যদি না থাকে, এই চিহ্নগুলো যেগুলো আছে এগুলো যদি না থাকে, এগুলো তো এটা চিহ্ন নয়, এটা নাম্বার, তো সরি, কি করতে হবে? এই চিহ্নগুলো থাকবে না, অর্থাৎ এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, ওকে, এটা থাকবে না, এটা থাকবে না। তো এই চিহ্নগুলো যদি না থাকে, তাহলে ডান দিক থেকে, অর্থাৎ এদিকটা বাঁ দিক, এদিকটা ডান দিক, তাহলে এই দিক থেকে ষষ্ঠ, অর্থাৎ 6 নাম্বার টার্ম কি হবে? 1 2 3 4 5 6,
নম্বর টার্ম কত হচ্ছে? 5 হচ্ছে, 5 হবে। তারপরে চলো নেক্সট করে দেখো, 2022 সালে কমনওয়েলথ গেমস কোন শহরে হবে? আমরা জানি লন্ডনে ইয়েতে হবে, মানে ইংল্যান্ডে হবে। ইংল্যান্ডের কোথায় হবে? বার্মিংহামে হবে। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে হবে, ঠিক আছে। কমনওয়েলথ গেম 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহামে হবে। কমনওয়েলথ কবে শুরু হয়েছিল? কমনওয়েলথ প্রথম হয়েছিল 1930 সাল থেকে, ঠিক আছে। 1930 সাল থেকে প্রথম স্টার্ট হয়েছিল, হ্যাঁ। আর এবছর 2022 সালে হবে কোথায়? বার্মিংহাম, ইংল্যান্ডে, বা বলতে পারো ওকে ইউকেতে। চলো নেক্সট, এটা দেখো, বলছে ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? 16 নম্বর ধারায় কি বলা হয়েছে দেখো, এগুলো হচ্ছে সব, এই 16 নম্বর ধারা মানে এগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে চলে আসছে, ঠিক আছে। মানে ডিউটি নয়, সরি, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে চলে আসছে, মানে তোমার মৌলিক অধিকার সেইগুলোর মধ্যে। তো মৌলিক অধিকার 12 থেকে 35 পর্যন্ত আছে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন 14 নাম্বার মনে রাখতে হবে, 15, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন আসে একদম, ঠিক আছে। ডাইরেক্ট এইরকম ধরনের কোশ্চেন দিয়ে দেবে, বলবে 14 নম্বর ধারায় কি বলা হয়েছে, 15, 16, 17, 18, 19, ঠিক আছে। এই কটা তো খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে 20, 21, 22 করে, বা 32টাও একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। তার আগে একটা 30 আছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট আছে। আর 21, 19, 20, 21 এই দুটো ইম্পর্টেন্ট। 21A কিন্তু খুব একটা নয়, তবে এই যে 19 পর্যন্ত এগুলো থেকে খুব কোশ্চেন দেয়। তো 14 নাম্বারটা কিসের জন্য? 14 নাম্বারটা বলেছে ইকুইলিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। ইকুইলিটি বিফোর ল একটু ডিটেলসে বলে দেয়, ঠিক আছে। ইকুইলিটি বিফোর ল। চলো নেক্সট বলো, 15 নাম্বারটা কি বলবে? 15 নম্বর বলেছিল যে যত রকমের ডিসক্রিমিনেশন আছে, অর্থাৎ, হ্যাঁ, জাতিভেদ, প্রথা, হেনা তেনা, যত রকমের ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গভেদে অনেকে ডিসক্রিমিনেট করা হয়ে থাকে, অর্থাৎ নিচু দেখানো হয়, অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়, তো সেইগুলো সবকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। ডিসক্রিমিনেশন যেগুলো আছে, হ্যাঁ, ওই সেক্স, তারপরে তোমার মানে মানে জেন্ডার ভিত্তিতে, বা যতগুলো আছে না, এগুলোকে সবকে কী করা হয়েছিল? ডিসক্রিমিনেশনগুলোকে সবগুলোকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 16 নম্বর কি করা হয়েছে? 16 নম্বরে এইটা, সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে, এটার কথাই বলা আছে তোমার 16 নম্বরে। 17 নম্বর কি আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার দূরীকরণ করা আছে। অস্পৃশ্যতা যেটা ছিল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, টাচ করবে না আর কি, এটাকেই টাচেবিলিটি, ঠিক আছে, আনটাচেবিলিটি। 18 নম্বরে কি বলা আছে? অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ আগেকার দিনে সবাই টাইটেল পেত, কেউ নবাব, কেউ রাজাধিরাজ, এইগুলো সব অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। অ্যাবলিশন অফ টাইটেল, টাইটেল বোধহয় তোমার যে নামের পেছনে থাকে ওইটা না, আগে বলতো না যে চৌধুরী, এই চৌধুরী, ওই মহান নবাব, ওইগুলো সব কী করা ছিল? অ্যাবলিশন করে দিয়েছিল, কেউ নবাব এই ধরনের টাইটেল আর ব্যবহার করবে না। 19 নাম্বার কি ছিল? 19 নাম্বার বলছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, 19 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। 20 নম্বরে তোমার ওই লাইফ সম্বন্ধে, 21 নম্বরে তোমার লাইফের ব্যাপারে, তোমার লাইফ যে সংরক্ষণ থাকবে সবসময়, হ্যাঁ, এটা ওই ব্যাপারে দেওয়া আছে। 21A তোমার এডুকেশন আছে, 21A-তে এডুকেশন আছে। 30 নম্বরে দেওয়া আছে মাইনরিটিদেরা তাদের ধর্মীয় আর কি শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো ইনস্টিটিউশন তৈরি করতে পারবে, 30 নম্বর। 32 নম্বরে বলে দেওয়া আছে তোমার, এটা রিটের কথা বলা আছে। 32 নম্বরে রিট জারি করার ক্ষমতা এটা পায় সুপ্রিম কোর্ট, রিট জারি করে, এটাকেই তোমার সোল অফ কনস্টিটিউশন বলা হয়ে থাকে, সংবিধানের সোল বলা হয়, আত্মা, ঠিক আছে। এটা রিট জারি করতে পারে এটার মাধ্যমে সুপ্রিম কোর্ট, ওকে। তো এটা দেখে নেবে, এগুলো সব ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে। আচ্ছা, জেব্রা যদি লেখা হয় এইভাবে, তাহলে কোবরাকে কিভাবে লিখবে? দেখো একটা কোড দিয়েছে, এটাকে কোডিং বলে, ঠিক আছে। তো দেখো এইখানে করছি জেব্রা, দেখো কি আছে, যে আমরা জানি জেব্রা হচ্ছে 26তম সংখ্যা। তাহলে এটা দেখো, এখানে দেখো 5টা দেওয়া আছে, এখানে এই দুটোকে মিলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাহলে 26, এটা হচ্ছে 26,
ই হচ্ছে 5 নাম্বার ওয়ার্ড হয়, তুমি গুনে নাও, দেখো এটাই পাবে। বি হচ্ছে 2 নাম্বার, আর হচ্ছে তোমার পি কিউ আর, অর্থাৎ 16 2 18, 18 নাম্বার হচ্ছে আর এ হচ্ছে 1 নাম্বার। ওটাই আছে দেখো 26 5 2 18 1। তাহলে এখানে চেয়েছে কোবরা, সি ও বি আর, এ কত হবে 1 হবে, সি কত হবে 1 2 3 অর্থাৎ 3 হবে, আচ্ছা বি কত হবে 2 হবে, এটা জানা ছিল। ও আর আসি, ওতে আসি, পি হচ্ছে 16, কিউ আর হচ্ছে তাহলে 16 2 18, দেখো এখানে 18 করা হয়েছে তাহলে একবার, তাহলে এটা 18 হবে। এবার ওতে এসো, এম এন ও গুনে নেবে এ বি সি ডি করে, এম এন ও পাবে তো 16 19 পাবে, এটা 19 19। তাহলে দেখো কোনটা হচ্ছে 3 1 9 কোথায় আছে, ভুল করলাম কি, এম এন ও পি, হ্যাঁ ঠিকই তো আছে। জেড ই হচ্ছে 5 নাম্বার, বি 2 নাম্বার, আর 18 নাম্বার, এ 1 নাম্বার, তাহলে সি হচ্ছে 3 নাম্বার। ওকে, আচ্ছা এদিক থেকে দেখো 1 18 2 3 15 নাম্বার, আচ্ছা সরি 3 4 12 13 14 15, ঠিক আছে এটা 15 নাম্বারই বটে, ঠিক আছে সরি আমি একটু আগিয়ে গেছিলাম। চলো তাহলে এটাই আনসার, 46 হচ্ছে বি। চলো নেক্সট দেখো, আচ্ছা ভাংড়া কোন রাজ্যে, ভাংড়া ভাংড়া করে পাঞ্জাবিরা, ভাংড়া কোথায় হয়, পাঞ্জাবিরা করে। গুজরাটে কি হয়, গুজরাটে হয় গরবা, গরবা, হ্যাঁ এখানে হয় ঘুমুরা। তামিলনাড়ুতে একটা ইয়ে হয় সেটা হচ্ছে পোঙ্গল, পোঙ্গল, হ্যাঁ এখানে এখানে হচ্ছে ঘুমুরা বা ঘুমার যাকে বলে, ঘুমার, ঠিক আছে। পাঞ্জাবে হচ্ছে ভাংড়া। নেক্সট, নিম্নোক্ত কোন গুহা চিত্রশৈলী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়, অর্থাৎ গৌতম বুদ্ধের জীবন সম্বন্ধে, হ্যাঁ কোন গুহা চিত্রে মানে সব কিছু করা আছে, সেটা হচ্ছে অজন্তা, অন্ধ্র, বাঘ, কেরালা মুরাল। তো এটা হবে অজন্তা। আমরা জানি অজন্তা আর ইলোরা দুটো গুহাচিত্র আছে, তার মধ্যে অজন্তা হচ্ছে, অজন্তাতে এই গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধদের জন্য গৌতম বুদ্ধের চিত্র, জীবনের জীবন কাহিনী ওখানে অঙ্কিত করা আছে, ঠিক আছে। চলো নেক্সট, অজন্তা, অজন্তার গুহাচিত্র, এটা দেখো এখানে নিচে প্রশ্নটিতে একটি বাক্য, তারপর 1 2 3 এই দেওয়া আছে, অর্থাৎ বাক্য দেওয়া আছে। দেখো, ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ, প্রিয় ছাত্ররা, যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো, এটা বলেছে। তো আর এখানে অনুমান কি কি তিনটে দিয়েছে, তিনটে অনুমান করতে হবে, কি মানে কোন তিনটে হতে পারে, বা মানে দুটো হতে পারে, এখানে দেখো দুটো করে হবে, ঠিক। তো বলছে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, ছাত্রদেরকে যদি তুমি সুপরামর্শ দাও তো তারা শুনবেই, তাই বলছে সাধারণত শুনে। 2 নম্বর বলছে সুস্থ মনের অধিকারী হওয়া উচিত। আর 3, প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া। দেখো দেখে মনে হচ্ছে তিনটেই হবে, কিন্তু দেখা যাক এখানে দেখো তিনটেতে কোথাও হচ্ছে না। তো এখানে দুয়েরটা একদম হবে, এটা এটা ঠিক, যেহেতু ওই সম্বন্ধেই দিচ্ছে, সুস্থ মনের অধিকারী হতে চাও বলেছে, তার মানে হতে হবে, তাহলে সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, অর্থাৎ 2 যেটাতে আছে সেটা আনসার হওয়া দরকার, 2 2। তাহলে বাকিগুলো এটা 1 আছে শুধুমাত্র, তো 2 তো হবেই আমার, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যেই হবে, এ আর বি এর মধ্যে। এবার বলছে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, আর প্রধান শিক্ষকের কর্তব্য, দেখো এখানে প্রধান শিক্ষকের কর্তব্য বলেছে, প্রিন্সিপাল ভাষণ দিচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র প্রধান শিক্ষকের কর্তব্যই বলে দিচ্ছে, এটা ঠিক নয়, ঠিক আছে। তো এটাকে করে ছাত্ররা সাধারণত সুপরামর্শ শুনে থাকে, সুপরামর্শ তাকে দাও, তাহলে কাউকে নেগেটিভ সেন্সে তো বলবে না যে না ছাত্ররা সাধারণত শোনে না, তাহলে আমি বলবো 1 আর 2কেই অ্যান্সার করো এখানে, 1 আর 2 সব থেকে বেস্ট, কারণ কাউকে নেগেটিভে ফেলতে নেই, ঠিক আছে। চলো তারপরে দেখো, লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য কতগুলো আছে, আমরা জানি লোকসভা রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা, ঠিক আছে। তো লোকসভায় পশ্চিমবঙ্গে কতগুলো সদস্য ছিল, আছে 42টা, ঠিক আছে। মানে লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে 42টা পদ আছে, 42টা পদে ভোট হয়েছিল, হ্যাঁ। তো 42টা লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য আছে, সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ থেকে, কিন্তু লোকসভায় এটাই আছে। চলো এই 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 ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো,
লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ সমান লগ এ প্লাস বি। কী করবে দেখো, এটাকে আমরা যদি এরকম ভাবি লিখি লগ, আমরা কি জানি এ বাই বি, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? এটাকে লেখা যায় লগ এ মাইনাস লগ বি। লগ এ মাইনাস লগ বি কে আমরা লগ এ বাই বি বলে, ঠিক আছে? তা সুতরাং আর একটা কি আছে লগ বি বাই এ, তা এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? প্লাস লগ বি আর প্লাস লগ এ। তো দেখো, আচ্ছা মাইনাস লগ এ, সরি এটা যেহেতু বাই আছে একই তো হবে। তাহলে দেখো এই প্লাস লগ এ মাইনাস লগ এ আর মাইনাস লগ বি প্লাস লগ বি কেটে কত হচ্ছে? 0 হচ্ছে। আর কতর মান 0 হয়? লগ 1 এর ভ্যালু সবসময় 0 হয়, লগ 1। তাহলে আমরা বলতে পারি লগ 1, অর্থাৎ এইটার মান কত সঙ্গে সমান বলেছে? লগ এ প্লাস বি বলেছে, অর্থাৎ এটা হচ্ছে লগ এ প্লাস বি, লগ এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে সমান বলতে পারি লগ এ প্লাস বি। তো লগ এ প্লাস বি যদি এটা হয় তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে? 1 হচ্ছে, অর্থাৎ এটা অ্যান্সার কত হবে? এ প্লাস বি ইকুয়াল টু 1 হবে, এটা হবে অ্যান্সার। চলো এটা দেখো, দুটোকেই কেটে দিয়েছে। চলো এটা কিভাবে হবে দেখো, এটা আছে এরকম অ্যাকচুয়ালি, এ আছে, ড্যাশ দিয়েছে, বি সি, ওকে, তারপরে ড্যাশ আছে, ঠিক আছে, তারপরে এ এ, ওকে, তারপরে ড্যাশ আছে, ওকে, তারপরে বি সি ডি এ ড্যাশ সি সি ডি ড্যাশ বি সি ডি ড্যাশ ডি, ওকে। তো এটা কিভাবে করবে দেখো, আগে এই জায়গাটা দেখো, সব থেকে বড় বড় যে জায়গাটা আছে সেটা দেখো, এটা 4টে আছে এখান থেকে দেখতে পাচ্ছ পরপর, বি সি ডি এ, অর্থাৎ বি সি ডি এ আসবে, তাহলে এ বি সি, দেখো বি সি, তাহলে এখানে ডি দেওয়া যেতে পারে একটা, ওকে, বি সি ডি এ মিলে গেল। তাহলে এখানে কত দেবো দেখো, আমি এখানে যদি ফার্স্ট অপশানটা দেখছি তো সব অপশানেই প্রথম অক্ষর এ আছে, অর্থাৎ এই জায়গাটা এ গ্যারেন্টি হবে, এটা ভুল হবে না। আর শেষে দেখো ডি 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 3টে আছে, একবার বি আছে, তাই এখানে যদি একবার ডি বসাতে পারি তাহলে কি হচ্ছে? ডি 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 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, এই জায়গাটা এটাই আছে, এখানেই শেষ, আচ্ছা এটা লেখা আছে। চলো তাহলে ডি 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 বা বি কিছু একটা হবে, এখানে ডি হতে পারে বা বি হতে পারে। তো এখানে দেখো কি হচ্ছে, এটা যদি এটা পড়ি এ এ বি সি ডি, এ এ বি সি ডি, এইটা এত দূর পর্যন্ত আমি যদি নেওয়া হয় পাঁচটা, এই 3 4 5টাকে, দেখো পরের 5টা কি করা যেতে পারে? 1 2 3 4 5 এত দূর পর্যন্ত, এটাকে এরকম বলতে পারি এ বি, এটা যদি বি দেই তাহলে দেখো এ বি বি সি ডি, দেখো প্রথমটা ডবল হলো, তারপরে সিঙ্গেল সিঙ্গেল থাকলো, প্রথমটা সিঙ্গেল থাকলো, দুটো ডবল হয়ে গেলো সি ডি, তাহলে এটা বলতে পারি এ বি সি সি ডি। তাহলে এখানে যখন এ ডবল হলো, এখানে বি ডবল হলো, এখানে সি ডবল হয়ে গেল, তাহলে এখানে কি বলবো? তাহলে এখানে ডি ডবল হবে, তাহলে শেষেরটা ডি হবে। চলো ঠিক আছে, তাহলে প্রথমটা কত হবে? প্রথমটা তাহলে এ হবে। তাহলে এখানে অপশানে কি থাকবে? এ ডি বি বি এ ডি, তাহলে কোনটা আছে? প্রথমটাই এ ডি বি বি এ ডি, হ্যাঁ দেখো এখানে বি এ ডি আছে ব্যাড, আর প্রথমে আছে এডিবি এডিবি। এমন কিছু নয় যে ব্যাড হতে হবে বা কিছু, মানে আমি ওটাই হবে তোমাদের। চলো নেক্সট, এটা দেখো, নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণ করে? দেখো আমরা কি জানি লাল লিটমাস কে নীল করতে পারে? লালকে নীল করতে পারে একমাত্র বেস, বা যেটাকে আমরা বলে থাকি ক্ষারক বা ক্ষার, কি করে? লাল লিটমাসকে নীল করে থাকে ক্ষার। আর নীলকে লাল করে কে? অ্যাসিড। নীলকে লাল করে, নীলকে লাল করতে পারে, নীল বলতে নীল লিটমাসের কথা বলছি, হ্যাঁ, এটা কে করে? অ্যাসিড করে থাকে। তাহলে এখানে তো যেহেতু দেখো লেবুর জল কেমন হয়? অ্যাসিডিক হয়, অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যাসিড লেখাই আছে, তাহলে এটাও হবে না। ভিনিগার বলতে কাকে বোঝায়? ভিনিগার হচ্ছে CH3COOH, এটাই অ্যাসিটিক অ্যাসিডকেই বলে। অ্যাসিটিক অ্যাসিডেরই আর একটা নাম হচ্ছে ভিনিগার, যেটা চাটনি ইয়েতে আচারে বা চাটনিতে এইসব জিনিসে দেওয়া হয় ভিনিগার, তাই এটাও একটা অ্যাসিডিক জিনিস। বেকিং সোডা, বেকিং সোডা বলতে খাবার সোডার কথা বলছি, তা খাবার সোডা একটা ক্ষার জাতীয় জিনিস, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? বেকিং সোডা হবে, বেকিং সোডা হবে, যেটা ক্ষার জাতীয়, যেটা লাল লিটমাসকে নীল করে দেবে। চলো নেক্সট, বলছে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? দেখো
কর্কটক্রান্তি রেখা বলতে চেয়েছে 23.1 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা, সেটাই হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা। তো কর্কটক্রান্তি রেখা কার কার উপর দিয়ে গিয়েছে? আগে দেখো 7টা স্টেটের উপর দিয়ে গেছে, 7টা স্টেটের উপরে। কোন কোন? গুজরাট, ওকে, আর রাজস্থান, দেখবে এরকম যদি দেখে থাকো, এরকমভাবে যদি থাকে, এরকমভাবে গেছে মিডিল দিয়ে, তাহলে গুজরাট গেল, রাজস্থান গেল, ঠিক আছে। আর কে পাবে এখানে? মধ্যপ্রদেশ পাবে, ছত্তিশগড় পাবে, অর্থাৎ এমপি পাবে অ্যান্ড ছত্তিশগড় পাবে, ছত্তিশগড় পাবে। আর কি পাবে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আচ্ছা, এখানে ঝাড়খণ্ড পাবে, অর্থাৎ বিহারের নিচে, ঠিক আছে, ঝাড়খণ্ড, যে এইচ লিখে দিলাম। আচ্ছা, তারপরে কি পাবে? পাশে কে থাকবে? ওয়েস্ট বেঙ্গল থাকবে, অর্থাৎ ডাব্লিউবি, ওকে। আচ্ছা, এখানে কি আছে? বাংলাদেশ আছে। বাংলাদেশ যখন পার করে যাবে তখন এখানে পাবে, বাংলাদেশকে পার করে এখানে পাবে ত্রিপুরা পাবে একটা, ত্রিপুরা, আর তার পাশে পাবে মিজোরাম, ওকে। তাহলে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, ওকে, এমজেড। তো 1 2 3 4 5 6, এই 8টাই আছে, ঠিক আছে। 7টা বলেছিলাম, তাহলে 8টা। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তো দেখো এর মধ্যে থেকে তাহলে কোনটা কোনটা অপশন আছে? গুজরাট, ঝাড়খণ্ড অ্যান্ড মিজোরাম। আসাম কিন্তু নেই, ওকে, আসাম কিন্তু নেই। আসামটা ওপরের দিকে আছে, সরি, এটা বাংলাদেশের, এটা এই পজিশনে আছে। যেহেতু আসাম ওপরের দিকে আছে, সুতরাং আসাম অ্যান্সার হবে না। অর্থাৎ 1 2 3, অর্থাৎ 1 2 and 4, 1 2 and 4 হচ্ছে অ্যান্সার। চলো, কম্পিউটার কিবোর্ড শর্টকাট, ঠিক আছে। কম্পিউটার কিবোর্ডে শর্টকাট হিসাবে যা কেস পরিবর্তনে ব্যবহার করা হবে, ঠিক আছে। কেস পরিবর্তনে আমরা এখানে ব্যবহার করে থাকি শিফট প্লাস F3, অর্থাৎ শিফট ধরে F3 মারলেই তোমার কেস চেঞ্জ হবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান বা রাফায়েল এয়ারক্রাফট কিনেছে? রাফায়েল এয়ারক্রাফট কার কাছ থেকে কিনেছে? ফ্রান্সের কাছ থেকে এসেছে। এটার জন্য কত রকমের ঘুরছিল, হ্যাঁ, যে দাম বেড়ে গেছে, হয়ে গেছে। তো রাফেল বিমান কিনেছে কে? কার কাছ থেকে? ফ্রান্স থেকে। অনেকগুলো চলে এসছে রাফেল বিমান। চলো নেক্সট। নিচের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? দেখো আমি আগে বলেছিলাম যে ভিপ জিও, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোকরশ্মি, ঠিক আছে। এরপরে যেগুলো আছে সেগুলো ল্যাম্বডা বেশি, আর এইদিকে যত যাবে সেগুলো ল্যাম্বডা কমতে যাবে, ওকে। এরপরে কী আছে বলেছিলাম? আল্ট্রাভায়োলেট রশ্মি, আচ্ছা, এক্স রশ্মি, গামা রশ্মি আর কসমিক ওয়েভ, ঠিক আছে। তো এইগুলো তাহলে সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে কসমিক ওয়েভের, কিন্তু এখানে অপশন আছে নেই। আছে দেখো মাইক্রোওয়েভ এইদিকে আছে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো সব এই দিকটাতে আছে। তারপরে আল্ট্রাভায়োলেট বলছি, ইনফ্রারেড রে, হ্যাঁ, এগুলো সব এই দিকটাতে আছে, অতিবেগুনি রশ্মি। আল্ট্রাভায়োলেটে পড়েই আছে, তারপরে মাইক্রোওয়েভ তো হলো না। আচ্ছা, রেডিও ওয়েভ আর গামা রশ্মি, এই দুটো আছে। আচ্ছা, রেডিও ওয়েভও হবে না এদিকে, তাহলে গামা রশ্মি হবে অ্যান্সার। তা তোমাদের সব থেকে ভেদন ক্ষমতা হচ্ছে গামা রশ্মি, তার আগে এইদিকে কসমিক ওয়েভ আছে। আচ্ছা, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, এদের ভেদন ক্ষমতা এই দিক থেকে এইদিকে কমছে, ওকে। চলো নেক্সট। এটা কি দিয়েছে দেখো, বলছে যে প্রাচীন ধর্মমত, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর আর দিগম্বর দুটি শাখায় ভাগ হয়েছিল? তো শ্বেতাম্বর আর দিগম্বর দুটো ভাগে ভাগ হয়েছিল জৈন ধর্ম, শ্বেতাম্বর আর দিগম্বর এই দুটো ভাগে ভাগ হয়েছিল। আচ্ছা, এখানে আছে বৌদ্ধ ধর্ম। আমরা জানি বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়েছিল, শুদ্ধ দুটো কি অনেকগুলো হয়েছিল, তার মধ্যে মেন হচ্ছে দুটো, একটা হচ্ছে হিনজান আর একটা ছিল মহাযান, ঠিক আছে। আমরা এই দুটোই জানি, হিনজান আর মহাযান, এই দুটো ভাগে ভাগ হয়েছিল। আচ্ছা, সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে আছে? সিলি পয়েন্ট ক্রিকেটে আছে, ঠিক, ঠিক আছে। সিলি পয়েন্ট ক্রিকেটে আছে, কথাটা স্লিপ। আচ্ছা, এটা দেখো 60 নাম্বার একটা ইংলিশ থেকে দিয়েছে, দেখো এই ধরনের কোশ্চেনও থাকে, এগুলো রিজনিংয়ের আন্ডারই আসে। ফ্লো রিভার, অর্থাৎ রিভার কি করে? রিভারের ওয়াটার কি হয়? ফ্লো করে, বেশ, ঠিক আছে। স্ট্যাগন্যান্ট মানে কি বলতো? স্ট্যাগন্যান্ট মানে স্থির বা স্থায়ী, ঠিক আছে।
স্থির। তো স্থির কোথাকার জল থাকে? স্ট্রেট। স্ট্রেট বলতে বোঝাচ্ছে যে দুটো এরকম দ্বীপ মধ্যেখানে যে যেমন তোমার একটা হচ্ছে পক স্ট্রেট, যেটা তোমার ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝের, ওইটাকে বলা হয় পক প্রণালী। তো এটা হচ্ছে প্রণালীটা, ওইটাকে বলা হয় থাকে স্ট্রেট। ড্যাম, ওশান, ক্যানেল। তো আমরা জানি ড্যামের জল সবসময় স্থির থাকে, তাই এটার অ্যান্সার কি হবে? ড্যাম হবে। এটার অ্যান্সার কি হবে? ড্যাম। এটার অ্যান্সার হবে ড্যাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, একটা সরল দিয়েছে, হ্যাঁ, এই জায়গাটাতে করবো। চলো এই সরলটা করা দেখা যাক কি হয়। 1 মাইনাস 1 প্লাস, এখানে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস 1 তার ইনভার্স দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, তার উপরে আবার মাইনাস ইনভার্স দেওয়া আছে। বেশ, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা এটা যদি করি তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 1 তোমার লসাগু হবে, অর্থাৎ এই জায়গাটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, পুরোটা মাইনাস 1 আছে, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, অর্থাৎ এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 এসছে। এবার আমরা এটাকে কি হবে, যেহেতু ইনভার্স আছে সুতরাং এটা উল্টে যাবে, অর্থাৎ উপরের নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে চলে এলো। এই দুটোকে আমি যদি এবার করি তাহলে এটার এ স্কোয়ার এলসিএম আসবে, এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, অর্থাৎ এলো কত? 1 বাই এ স্কোয়ার। এটাই তোমাদের অ্যান্সার, 1 বাই এ স্কোয়ার। কত এসছে? 1 বাই এ স্কোয়ার। আচ্ছা, কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি নোবেল প্রাইজ পেয়েছিল, হ্যাঁ, 2019 সালে, কিসে? অর্থনীতিতে। ঠিক আছে, এটাই, অভিজিৎ ব্যানার্জি নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতিতে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা দেখো, এটা একটা সমীকরণ দেওয়া হয়েছে, ঠিক আছে, বৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে। আমরা কি জানি বৃত্তের এরকম সমীকরণ কি হয়? জেনারেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 gx বাই fx, যা বলবে gx প্লাস 2 fx, ওকে, প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে জি এফ এই দুটো, এটা কি হয়? এটা হচ্ছে কেন্দ্রে যে কেন্দ্র থাকে, তো তাকে তার স্থানাঙ্ক জি কমা এফ, ওকে, ওইসব। আর এর যদি ব্যাসার্ধ বার করতে হয়, ব্যাসার্ধের সমীকরণ কি হয়, ইকুয়েশন কি হয়? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো দেখো এখানে যদি ভ্যালু দুটো পুট করো জি আর এফ এর এবং সি এর, দেখো এখানে 2fx আর 2gx, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 2fx, তাহলে মাইনাস এসকে 2fx যদি করতে যায় তাহলে কি হবে? দেখো প্লাস মাইনাস, আচ্ছা 2 ইন্টু এক্স তো থাকছেই, আর তাহলে কত মাল্টিপ্লাই করতে হচ্ছে? -2, অর্থাৎ জি এর জায়গাতে কত থাকছে? -2, তাহলে -2 এর স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তাহলে এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো 2y আছে, এখানে তো 2 তো বাদ চলে যাবে, তাহলে y, তাহলে f এর জায়গায় কি আছে? 1 আছে, তাহলে এখানে 1 এর স্কোয়ার হবে। আর c প্লাস সি, এখানে আছে মাইনাস সি 31, মাইনাস তো বিয়োগ করতে হবে, মাইনাস 31, সি এর ভ্যালু কত? -31, কারণ কি এখানে সি আছে কত? প্লাস সি, তাই আছে কিন্তু মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে এটা 4 স্কোয়ার হবে, না কি হবে? 2 স্কোয়ার, ঠিক আছে, এটা 2 স্কোয়ার হবে, তাই তো? তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? 2 স্কোয়ার হবে 4, 1 স্কোয়ার 1, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 31, অর্থাৎ অ্যান্সার আসবে √36, যার ভ্যালু দাঁড়াবে 6, তাহলে অ্যান্সার হবে 6। জিইউআই এর কি হবে? জিইউআই এর পুরো কথা সব, মানে শব্দটি কি হবে? জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে জিইউআই এর পুরো কথা। আচ্ছা, এটা দেখো 1 আর -2, এটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ 4 হলে তার সমীকরণটা কিভাবে করবে? এখানে করছি, দেখো মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার, যার কেন্দ্র দিয়েছে, যার দিয়ে দিয়েছে, স্থানাঙ্ক দিয়েছে 1, -2, আর ব্যাসার্ধ 4, মনে করো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে 4 একক, ঠিক আছে, এটা হচ্ছে 4, এটা 4। তো বলতে চাইছে যে তাহলে সমীকরণ কত হবে? মনে করো এই পয়েন্টটা যেটা ব্যাসার্ধের এই জায়গাটা, এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে x, y, এর স্থানাঙ্ক হচ্ছে x, y,
আর এর স্থানাঙ্ক হচ্ছে 1, - 2। তাহলে বলো তো এই যে এটা তো স্ট্রেট লাইন, এটা তো স্ট্রেট লাইন। তো বলো তো সরলরেখার সমীকরণের কি হবে? তাহলে আমরা এটা বলতে পারি যে x-1 তার হোল স্কোয়ার, মানে ব্যাসার্ধ বার করতে চাইছি। x-1 মানে এখান থেকে এটুকু দূরত্ব কত বলতে হবে? এটা মাইনাস মানে x এর ইয়ের মাইনাস করে স্কোয়ার করো, প্লাস y-2, y-2 মানে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, তার স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার, এখানে ব্যাসার্ধ হচ্ছে 4 অর্থাৎ 4 স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন। তো এটাকে যদি সলভ করা যায় তাহলে কি বলবো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস এটা 2 আছে আগে থেকে, তো 2 2 4, ওয়াই হবে প্লাস 4 সমান হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। ওকে, এটাকে একটু সলভ করো, এখানেই করে কি পাচ্ছ? এক্স স্কোয়ার পাচ্ছ, ঠিক আছে, এই দেখো এক্স স্কোয়ার পাচ্ছ, আচ্ছা ওয়াই স্কোয়ার পাচ্ছ প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, আর কি পাচ্ছ? -2x, -2x, ঠিক আছে, আর +4y, +4y, আচ্ছা, এদিকে পাচ্ছ 16, আর সংখ্যাগুলো এদিকে যদি নিয়ে যাই 16 -4, আর এইখানে +1 আছে, এটা -1, তাহলে কত হলো? 16 থেকে 4 বাদ দিয়ে 12, 12 থেকে 1 বাদ দিলে 11, এটা কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y সমান 11, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y সমান 11, বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার। এইখানে এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস নয়, এটা মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে এটা প্লাস হবে, আর এইটা মাইনাস হবে, তবে গিয়ে আনসারটা আসবে। চলো, সৌরজগৎ কে আবিষ্কার করেছিল? সৌরজগৎ অর্থাৎ ইউনিভার্স কে আবিষ্কার করেছিল? আর্যভট্ট, গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস। এটা হবে কোপারনিকাস, কোপারনিকাসই আবিষ্কার করেছিল সৌরজগৎ। ওকে, এটা দেখো একটি নৌকা 30 কিমি/ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোতের অনুকূলে মানে নিজের গতি, তার সঙ্গে সঙ্গে স্রোতের গতি নিয়েও চলছে। আর 10 কিমি/ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। তাহলে স্থির জলে তার গতিবেগ করো। মনে করো ওর গতিবেগ হচ্ছে এক্স, নিজের গতিবেগ হচ্ছে এক্স, অর্থাৎ নৌকা অর্থাৎ বোট হচ্ছে এক্স, আর স্রোত অর্থাৎ স্ট্রিম হচ্ছে তোমার ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি? অনুকূলে যদি যাই তাহলে এক্স প্লাস ওয়াই হবে, গতিবেগটা বেড়ে যাবে একই যদি দিকে হয়, তাহলে কত হয়ে গেল? এটা কত? নেক্সট, প্রতিকূলে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে যদি যায় তাহলে কি হয়ে যাবে? গতিবেগটা একটু কমে যাবে, অর্থাৎ সেটার ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। দুটোকে যদি সলভ করা হয় তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, অর্থাৎ অ্যান্সার এলো 2x। 2x সমান হচ্ছে 30 আর 10 40, এক্স সমান হচ্ছে 40/2 মানে হচ্ছে 20, 40/2 মানে হচ্ছে 20। তার মানে এটা বোটের ধরেছি, অর্থাৎ যেটা নৌকা, স্থির জলের নৌকার গতিবেগ চেয়েছে, তার গতিবেগ বলতে নৌকার হচ্ছে 20 কিমি/ঘন্টা, সবই কিমি/ঘন্টাতে আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ? দেখো জল, হীরা, আতস কাচ, কেরাসিন। অ্যান্সার হবে জল। এই ক্ষেত্রে বলতে পারো আপেক্ষিক প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক যার কম তার মধ্যে আলোর গতিবেগ বেশি। কারণ আমরা কি জানি? প্রতিসারাঙ্ক সমান হচ্ছে আলোর মধ্যে গতিবেগ বা ওই মাধ্যমে গতিবেগ, ওই মাধ্যমটাতে গতিবেগ। তাহলে এটার মান যত বড় হবে, তার মানে ওই মাধ্যমটার যখন কি হবে, এটা মানটা যখন এটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ ওই মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে, হ্যাঁ, যে শূন্য মাধ্যমে আলোর যা গতিবেগ তার সেটাকে ওই মিউ দিয়ে ভাগ করা। তাহলে মিউ যার বেশি হবে তার কিন্তু ওই গতিবেগ কম হবে ওই মাধ্যমে, আর মিউ যার কম হবে তার বেশি হবে। তো এখানে মিউ সব থেকে কম হচ্ছে জলের, 1.33 মতো। হীরার হয় অনেক বেশি, 2 সামথিং। আতস কাচেও, কাঁচ তো একটু বেশি হয়। আর কেরোসিনে এই মোটামুটি জলের কাছাকাছি যায় কিন্তু একটু বেশি হয়, 1.39 মতো। ঠিক আছে, সুতরাং এটা জল হবে অ্যান্সার। আচ্ছা, এটা দেখো হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে? স্টিভ জবস,
ট্র্যাভিস কালানিক অ্যান্ড বিল গেটস করেনি, ঠিক আছে, এটা হবে না। মার্ক জুগারবার্গ, এই ফেসবুকের আবিষ্কর্তা মার্ক জুগারবার্গ, ঠিক আছে, এটাও হবে না। জ্যান কুম, ব্রায়ান অ্যাক্টন, স্টিভ জবস, এটা নয়, অ্যান্সার হচ্ছে এইটা, জ্যান কুম অ্যান্ড ব্রায়ান অ্যাক্টন। আর বিল গেটস কোন কোম্পানি আছে বিল গেটসের? মাইক্রোসফট। বিল গেটস হচ্ছে মাইক্রোসফট। আচ্ছা, এটা একটি সংখ্যা তখনই অমূলদ হবে যখন তার দশমিক প্রতিনিধিত্ব হবে। অর্থাৎ দশমিক কী হবে, একটা সংখ্যাকে কখন অমূলদ বলবো, যখন সেটার কোনো ভাগটা যখন করতেই থাকবে, অর্থাৎ দশমিকের পরে চলতেই থাকবে, শেষ হবে না, অর্থাৎ বলছে নন টার্মিনেটিং, ঠিক আছে। নন টার্মিনেটিং মানে মানে সমাপ্ত হবে না, যার ভাগ মানে যার ভাগ করলে অ্যান্সার মানে নন স্টপ পেয়েই যাবে, নন টার্মিনেটিং, ঠিক আছে। নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, অ্যান্ড নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং অ্যান্ড টার্মিনেটিং তো হবে না অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে শুধু নন টার্মিনেটিং নয়, এই দুটো যেহেতু অপশন দিয়েছে তাই এই দুটোর মধ্যে থেকে এসো। নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং, তাহলে এটা হবে নন রিপিটিং, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। দেখো, একটা সংখ্যা শুধুমাত্র শেষ হবে না মানে হ্যাঁ মানে চলতেই থাকবে এটা শুধু নয়, ভাগশেষ হলে চলতে থাকবে না তার পাবে না, রিপিটিং হলে হবে না। রিপিট দেখো, যদি আমি তোমাকে 10কে 3 দিয়ে ভাগ করতে বলি, তো 3 থেকে 9 করবে, দিয়ে 1 আসবে, দশমিক দেবে, 0 দেবে, 3 থেকে 9, দেখো আবার 1 আসবে, দশমিক পাবে, 0 হবে, অর্থাৎ এরকমভাবে চলতে থাকবে, অর্থাৎ কত পাবে 3.3333 এরকম চলতে থাকবে। অর্থাৎ আমরা একে কি বলতে পারি, 3.3 এর মাথাতে একটা ডট দিতে পারি, যাকে আমরা পৌনঃপুনি বলে থাকি। তাহলে এটাকে যদি ভাঙি, ঠিক আছে, এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে করতে পারি, তাহলে কিন্তু ভগ্নাংশ আকারে করা যায়, মানে যার ভগ্নাংশ আকারে যাকে লেখা যায় সে কিন্তু মূলত সংখ্যা, যাকে লেখা যায় না সে অমূলত সংখ্যা, এটা কিন্তু লেখা যায়। এটা দেখো, এটাকে আমরা বলতে পারি যে 3, ঠিক আছে। আচ্ছা, বাই হচ্ছে দেখো দশমিকের উপরে একটা সংখ্যা, তাই একটা 9, আর এখানে -3, কারণ এইটা ফাঁকায় পড়ে আছে সেটা মাইনাস করা, এটাকে আমরা লিখতে পারি 30/9, ঠিক আছে। এটা করবে, দেখবে এটাই আসবে। তো অর্থাৎ এটাকে যদি ভাগ করো না, দেখো 3 10 30, 3 3 9, অর্থাৎ 10/3, তাহলে এটা ভগ্নাংশ তো করা যাচ্ছে না, তাহলে সুতরাং এটা তাহলে এই টার্মটা তো নট, কারণ এটা কেন হলো না, কারণ এটাকে যে কোনো যদি রিপিটিং হয় তাকে আমরা চেঞ্জ করে দিতে পারি ভগ্নাংশে, সুতরাং এটাকে আমরা সুতরাং অমূল্যদের যখন আমরা বলবো, সংজ্ঞা বলবো, তখন এটা হতে হবে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, রিপিট করলে চলবে না, বিনা রিপিটে হয়ে গেলে সেটা অমূল্যদের সংখ্যা হতেই হবে। ওকে, নেক্সট। এটা দেখো, এটা কি করে করবো, x⁴ and y⁴ সমান 0, বলেছে dy dx বার করো। তো দেখো, এটার আমি তাহলে প্রথম কাজ হচ্ছে এটা ডেরিভেটিভ নেওয়া, x⁴ প্লাস y⁴ সমান 0, এটা মনে করো এফ অফ কিছু আছে, ঠিক আছে। এটা যদি ডেরিভেটিভ করি, মানে এটাতে পুরোটাতে আমি যদি ডি অফ ডিএক্স লাগাই, তাহলে কি হয়ে যাবে, ডি অফ ডিএক্স করলে পরে এটা যদি আমি করি, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে, প্রথমে ধরো এটার করবো ডেরিভেটিভ, ডিএক্স অফ x⁴ করবো অ্যান্ড ডিএক্স অফ y⁴ করবো, ওকে, সমান 0 করে দেবো। ওকে, তাহলে দেখো এটা কি হতে পারে, ডিডিএক্স অফ x⁴ হলে কি হয়, প্রথমে পাওয়ারটা নেমে যায় আর পাওয়ারটা এক ঘর কমে যায়, অর্থাৎ 3 হয়ে গেল। ওকে, প্লাস, আচ্ছা এইটারও করলে কত হবে, 4 × y³ আসবে, ঠিক কথায়, কিন্তু এখানে একটা জিনিস দেখো, ডি অফ ডিএক্স করছি, ওয়াই এর করছি, ডেরিভেটিভ করছি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এখানে একটা ডিওয়াই ডিএক্স পাবো ইকুয়াল টু 0। এবার যদি আমাকে তো এইটার ভ্যালু বার করতে হবে ডিওয়াই ডিএক্স এর, তাহলে প্রথমে তো 4x³ ওই দিকে নিয়ে যায়, 4x³ চলে গেল, অর্থাৎ -4x³ হয়ে গেল, হ্যাঁ, কত সমান 4y³ ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হবে, ডিওয়াই ডিএক্স সমান হবে -4x³ বাই 4y³, এখানে 4 কেটে গেল, অর্থাৎ অ্যান্সার হচ্ছে -x³ বাই y³, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, -x³ বাই y³। আচ্ছা, এটা দেখো,
ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে নিকটতম সম্পর্ক কার আছে? স্ট্যাটিক ফ্রিকশন, ভিসকোসিটির সঙ্গে আবার ইলেকট্রোমোটিভ ফোর্সের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। স্ট্যাটিক ফ্রিকশনেরও কোনো সম্পর্ক নেই। পোটেনশিয়াল ডিফারেন্স আর মেকানিক্যাল ফোর্সের হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স। যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে সেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স হবে, ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স হয়। হ্যাঁ, এই ধরনের ওরা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, কারণ দুটো হচ্ছে ইলেকট্রিক্যালের পার্ট। চলো এটা দেখো, এ হচ্ছে সি এর ছেলে, সি কিউ 2 বোন, জেড কিউ এর মা, পি জেড এর ছেলে হয়, তবে নিম্নলিখিত মধ্যে কোনটি সঠিক? চলো দেখা যাক। এই প্রথমটা হচ্ছে এ সি এর ছেলে, অর্থাৎ এ হচ্ছে সি আছে তার ছেলে, অর্থাৎ সি এর ছেলে, আর ছেলে হলে আমরা জানি আমরা এটা বক্স করে দিই। হ্যাঁ, সি এবং কিউ 2 বোন, সি এর বোন হচ্ছে কিউ, আর দুজনেই বোন একে অপরের, তাহলে যেহেতু দুটোই মেয়ে তার দুটোকেই এটা করে দিলাম, আর বোন চিহ্ন আমরা হাইফেন দিয়ে দেখাই, ঠিক আছে। জেড কিউ এর মা, আচ্ছা কিউ এর মা, জেড হচ্ছে কিউ এর মা, তা কিউ এর মা হলে সি এরও মা হবে, তো এটাই করে দিই জেড, আর এ কি মা, ওকে কোনো ব্যাপার নেই। পি জেড এর ছেলে, তাহলে পি হচ্ছে জেড এর ছেলে, অর্থাৎ এখানে পি থাকবে একটা, যে হচ্ছে জেড এর ছেলে, অর্থাৎ এদের ভাই। ওকে, তাহলে এইটার মধ্যে কোনটা? পি এ এর ভাই বোন, পি এ এর ভাই বোন না, জেড সি এর ভাই, জেড সি এর ভাই, জেড সি এর মা, পি এ এর মামা, পি এ এর মামা, হ্যাঁ, পি এর বোনের ছেলে হচ্ছে এ, তার মানে পি হচ্ছে মামা, এর মামা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কিউ এ এর ঠাকুরদা, না কিউ এর ঠাকুরদা নয়, কিউ হচ্ছে এর মাসি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছিল, সুন্দরবনকে হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছে কিসের জন্য? ম্যানগ্রোভ অরণ্যের জন্য, জোয়ার ভাটার জন্য, বাঘের জন্য, নাম চিংড়ি মাছ, ম্যানগ্রোভ অরণ্য। এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, তার জন্য ওকে হেরিটেজ সাইট আখ্যাটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। হেরিটেজ সাইট বলা হয়েছিল শুধুমাত্র ম্যানগ্রোভের জন্য। আচ্ছা, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? দেখো, একটা তরঙ্গ যখন করবে না, তরঙ্গের যদি একটা যদি যে কোনো একটা যদি নাও, আমি যদি একটা চলতরঙ্গের দিই, তাহলে এ একটা থাকে, একটা সাইন দিলাম, ওমেগা টি, তার মধ্যে আবার মাইনাস প্লাস থাকতেই পারে একটা কিছু, ঠিক আছে, আলফা বা কিছু। এই ধরনের একটা ওয়েভের একটা ইকুয়েশন হতে পারে একটা চলতরঙ্গের। তাহলে এই তরঙ্গের মধ্যে কি কি আছে? এ আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাম্পলিচিউড, অর্থাৎ এখানে অ্যাম্পলিচিউড অর্থাৎ বিস্তার, এটা এর বৈশিষ্ট্য তার মানে। আচ্ছা, ওমেগা দেওয়া আছে, আচ্ছা টি দেওয়া আছে, এগুলো আছে, মানে দেখো টাইম পিরিয়ড বের করা যায়, হ্যাঁ, ভেলোসিটিও বার করা যায় একটা তরঙ্গে, ওর মাস, কোনো তরঙ্গের মাস বার করা যায়, মানে এর সঙ্গে কোনো বৈশিষ্ট্য নেই, মানে এটা হয় না, এটা বার করা হয় না, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? মাস হবে, ঠিক আছে। চলো নেক্সট। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মনে করো এই দিকটা উত্তর দিক, নর্থ, এর সাউথ, আমরা জানি এটা ইস্ট, এটা ওয়েস্ট। ও মনে করো এখানে আছে, এখান থেকেও উত্তর দিকে অর্থাৎ এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এদিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকে, এবার বলেছে প্রথমে তো সে ডান দিকে ঘুরেছে, তাহলে ও দেখো এদিকে যদি মুখ করে থাকে, তাহলে এদিকটা হয়ে যাবে ওর বাঁ দিক, এদিকটা হয়ে যাবে ডান দিক, এটা হচ্ছে ডান দিক, এদিকটা হয়ে যাবে বাম দিক, তাহলে ওই দিকে ঘুরবে, অর্থাৎ এইদিকে ঘুরবে, অর্থাৎ ও ঘুরে গেল এইদিকে, ঠিক আছে। এদিকে ঘুরেছে, বেশ ফার্স্ট টার্ন নিয়েছে ও, দিয়ে ওখানে ঘুরে ডান দিকে ঘুরে 25 মিটার গেল, মনে করো এই ডিস্টেন্সটা হচ্ছে আর 25 মিটার, ঠিক আছে। 25 মিটার যাওয়ার পরে সে বাম দিকে ঘুরে গেল, দেখো এখান থেকে ও বাঁ দিক কোন দিকটা হবে? বাম দিকটা হবে ওপরের দিকটা, হ্যাঁ, এই দিকটা ডান দিক হবে, ওপরের দিকটা বাঁ দিক হবে, যদি একটু দেখো, তাহলে বাঁ দিকে ঘুরে 30 মিটার পথ গেছে। আচ্ছা বেশ, এ মনে করো এতটা গেছে, এই পথটা হচ্ছে 30 মিটারের পথ, তাহলে এদিকে 25 মিটার গেল, উপরের দিকে 30 মিটার গেল, এরপর আবার ডান দিকে ঘুরেছে, এবার ডান দিক কোন দিকে হবে? প্রথমে কোন দিকে ঘুরেছিল? ডান দিকে ঘুরেছিল, আবার ডান দিকে ঘুরেছে, অর্থাৎ ডান দিক মানে এই দিকটাতেই হবে। চলো ডান দিকে ঘুরলো, দিয়ে 25 মিটার, আরও 25 মিটার গেল, ওকে কোনো ব্যাপার নেই। এরপর আবার ডান দিকে ঘুরেছে, এবার ডান দিক কোন দিকে হবে? দেখো ওপরের দিক হবে, বাঁ দিক, নিচের দিক হবে, এখানে বাঁ দিক ঘুরেছিল ওপরের দিকে, এবার ডান দিকে ঘুরছে, অর্থাৎ নিচের দিকে ঘুরছে, এটা একটু মুটে দিই। চলো এবার ঘুরেছে ডান দিকে অর্থাৎ নিচের দিকে, দিয়ে গেছে কত? 55, এই দেখো এতটা এলো 30,
এটা 30 ছিল, এটা 30, আরও 25 যাবে নিচে, বেশ এতটা এলো। ওকে, ডান দিকে ঘুরে 55 মিটার যান, শেষে আবার ডান দিকে ঘুরে চলে, এবার ডান দিকে ঘুরবে, ডান দিক করতে হবে, কোন দিক হবে, এই দিকটা হবে ডান দিক। এদিকে কতটা গেল 40 মিটার, তাহলে দেখো এটুকু হচ্ছে 25, এত দূর এলে 25 আসবে, 25, আর এত দূর এলে 50 আসবে, কিন্তু এত দূর আসেনি, 40 বলেছে তাই এত দূর পাঠিয়ে দাও। তার মানে ও ঠিক এই পজিশন থেকে কোন দিকে, এরকম পজিশনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোন দিকে আছে, দেখো এই দিকটা হবে ইস্ট, আর এই দিকটা হলে হয়ে যেত সাউথ। তার মানে ও দক্ষিণ আর পূর্বের মাঝে আছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আছে, তাহলে অ্যান্সার কত হবে, দক্ষিণ পূর্ব হবে। ওকে, চলো নেক্সট দেখো, দ্বিঘাত সমীকরণের দিয়েছে 6x² মাইনাস এক্স মাইনাস 2 সমান 0, এর দুটি মূল কি হবে, তাহলে এর দুটো মূল কি হবে, মানে অর্থাৎ এর এক্স এর দুটো ভ্যালু কি করে বার করবে। তাহলে দেখো এই কোশ্চেনটা 6x² মাইনাস এক্স মাইনাস 2 সমান 0 কী করে করবে, মিডিল ফ্যাক্টর করে নাও। দেখো 6 আর এই 2, 6 দুগুণ কত হচ্ছে 12, 12কে ভেঙে এখানে কত আনতে হবে, 1 আনতে হবে। তাহলে 12কে ভেঙে কীভাবে 1 আনতে হয়, 3 4 12 যদি করি 4 মাইনাস 3 করলেই পেয়ে যাবে। তাহলে এখানে যদি বসাও 6x² মাইনাস 4 মাইনাস 3 এক্স মাইনাস 2 সমান 0, তাহলে কত হয়ে যাবে 6x² মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 2 সমান 0, এখান থেকে কমন নিয়ে নাও 2x, পড়ে থাকলো কত 3x মাইনাস 2, আর এখানে প্লাস 1 কমন নিয়ে নাও, পড়ে থাকবে 3x মাইনাস 2, অর্থাৎ দুটো পার্ট পেয়ে গেলে, একটা হচ্ছে 3x মাইনাস 2 আর একটা পেয়ে গেলে 2x প্লাস 1, এটা সমান 0 বলে দেওয়া আছে, হ্যাঁ সব সময় 0 বলে দেওয়া আছে। তাহলে এই দুটো টার্মে পেয়ে গেলে এটা উৎপাদকের বিশ্লেষণের মতো হয়ে গেল। এবার বলতে পারি আমরা যে এটা সমান 0 না হয় এটা সমান 0, প্রথম পার্টটা সমান যদি 0 হয়, অর্থাৎ 3x মাইনাস 2 সমান যদি 0 হয়, তাহলে 3x সমান কত হবে, 3x সমান 2, x সমান কত হবে, x সমান হবে 2/3, আর এখানে 2x প্লাস 1 সমান যদি 0 হয়, তাহলে কত হবে, 2x সমান মাইনাস 1, x সমান মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 অ্যান্ড 2/3, এটা হচ্ছে অ্যান্সার। আর্যদের দ্বারা ব্যবহৃত প্রাচীনতম মুদ্রার নাম কি, আর্যরা দুটো মানে মুদ্রা ব্যবহার করতো, সেটা ছিল মনা আর নিস্কো, মানা আর নিস্কো, এটাই হবে উত্তর, ঠিক আছে, মানা আর নিস্কো। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এটার কত হবে, log 2 16 দেওয়া আছে, log দেওয়া আছে, এখানে 2 আছে, এটা 16 আছে, তাহলে এটার আনসার কত হবে, আমরা এখানে আমরা জানি এটা আমরা করব log 2 থাকুক, আর 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর এটা যখন হয় 4 সামনে চলে আসে, অর্থাৎ হয়ে যায় 4 log 2, অর্থাৎ যার এরকম কন্ডিশন আছে, যার এই দুটো জিনিসই সেম হয় না, আমরা জানি তার ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। log 5ও যদি হয় না, তাহলে ভ্যালু 1 দাঁড়ায়, তাহলে 4 গুণিত 1 করলে কত হবে, 4 হবে, অর্থাৎ অ্যান্সার হবে তোমার 4। ঠিক আছে, চলো নেক্সট, কতক্ষণ অন্তর জোয়ার আর ভাটা আসে, দেখো একটা জোয়ার আর ভাটা, জোয়ার পরে ভাটা আসে 12 ঘন্টা পরে, আর 24 ঘন্টায় দুবার জোয়ার হয়, মানে আবার জোয়ার হবে 24 ঘন্টায়, তাহলে এটা কত হবে, 12 ঘন্টা হবে, ঠিক আছে, অ্যান্সার কত হবে, 12 ঘন্টা। নেক্সট দেখো, y সমান কত, y সমান cos x, তাহলে y এর সর্বোচ্চ মান কত, আমরা জানি সাইন থিটা হোক বা cos থিটা হোক, বা সাইন x হোক বা cos x হোক, হ্যাঁ এদের ভ্যালু সবসময় কতর মধ্যে হয়, -1 থেকে +1 এর মাঝে হয়, -1 টু +1, তাহলে ম্যাক্সিমাম 1 হয়, এরও তাই +1 -1, তাহলে এটা তাহলে y বলতে এখানে cos x এর ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 1 হবে। চলো, শশাঙ্কের রাজধানীর নাম কি, শশাঙ্ক কোথায় রাজধানী ছিল, শশাঙ্ক গৌড়ের রাজা ছিল, হ্যাঁ, ও রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, পড়বে গৌড়ের রাজা কর্ণ সুবর্ণের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা, দেখো মানুষ কত থেকে কত হার্জের মধ্যে শব্দ শুনতে পায়, আমরা জানি একদম 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ, বা তাকে বলা হয় 20 হার্জ থেকে 20 কিলো হার্জ বলতে পারি, বা 20,000 হার্জ, ঠিক আছে। এখানে দেখো 20 হার্জ থেকে 20,000 হার্জ এটাই আছে, তার মানে এটাই হবে। 2000 হার্জ থেকে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা 2000 বলেছে, 20 থেকে 2000 হয় না,
মানে অ্যান্সার হবে এটা। আচ্ছা এটা দেখো, এটা 9⁴ তার পাওয়ার তার স্কোয়ার ইকুয়াল টু 3⁴ x হয়, তাহলে x এর মান কত? আমরা জানি 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার, তার পাওয়ার আবার 4 আছে আর তাদের পাওয়ার 2 আছে, অর্থাৎ এটা কি বলবো 3 এর পাওয়ার কত হবে 2⁴, মানে এখানে পাওয়ারে কি হয়ে যায় গুণ হয়ে যায়, 8 আসবে, তার আবার পাওয়ার থাকবে 2, আবার কি হবে তাহলে পাওয়ারে গুণ হবে, তাহলে 3⁴16, তাহলে এখানে সমান কত বলেছে, সমান হচ্ছে 3⁴x, এটা সমান এটা, ঠিক আছে, তাহলে তাহলে x এর জায়গায় কি হচ্ছে 16 হচ্ছে, তাহলে x মানে হচ্ছে 16। গুড, চলো নেক্সট। এটা কি বলেছে দেখো, যখন দুটি অভিন্ন রোধ, অভিন্ন রোধ মানে কি একই রোধ, তাই না, অভিন্ন রোধ, যখন দুটি অভিন্ন রোধকে অর্থাৎ একই মানের রোধকে যুক্ত করা হয়, সিরিজে যুক্ত করা হয়েছে, মানে এইরকমভাবে আর এরকমভাবে সিরিজে যুক্ত করা হয়েছে, এরও মান মনে করো আর, এরও মান মনে করো আর, ওকে, যুক্ত করা হয়েছে এবং তাদের সমতুল্য প্রতিরোধ আর, আচ্ছা সিরিজে যোগ করার পরে অর্থাৎ এদেরকে যোগ করে আমরা কি জানি সিরিজে থাকলে পরে তুল্য রোধ কত হয়, দুটো যোগ হয়ে যায়, এই দুটোকে যোগ করলে আর হবে, তাই বলছে। তার মানে আমরা বলতে পারি যে তার মানে এই দুটো কত হবে, যদি একই হয় তাহলে অর্ধেক অর্ধেক হবে, r/2 আর r/2, বেশ। তবে এবার এদেরকে যদি সমান্তরালে অর্থাৎ এরকম ভাবে লাগিয়ে দেওয়া হয়, এটা r/2 আর এটা r/2, ঠিক আছে, এটা r/2 আর এটা হচ্ছে r/2, এই দুটোকে প্যারালালি এরকমভাবে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে এদের তুল্যরোধ কত হবে, আমরা জানি তুল্যরোধ বার করার, দুটোর তুল্যরোধ বার করার নিয়ম হচ্ছে এই দুটোকে প্রথমে গুণ করো আর ওই দুটোকে নিচে বাই দিয়ে যোগ করে দাও, এটা হচ্ছে শর্টকাট। আর যদি নিজের পদ্ধতি অবলম্বন করবে, r/4 বাই এটা যদি কত হবে বলো তো, r/2 আর r/2 যোগ করলে কত হবে r হবে, তাহলে এটা যদি করা হয় r/4 আর ইন্টু 1/r আছে, তাহলে এটা কত হয়ে যাবে 1/r হয়ে যাবে, আর এই আর কেটে গেল অর্থাৎ 1/4, তবে এদের সমতুল্য প্রতিরোধ কত হবে r/4 হবে অ্যান্সার, ওই যে 1/4 চলে আসছে। আচ্ছা এখানে একটা আর স্কোয়ার পাবে না, আর আর গুণ করলে আর স্কোয়ার, তাহলে একটা আর থেকে যাবে অর্থাৎ r/4। চলো এটা দেখো, বলেছে স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়, তোমরা একটু গুগল করে নেবে, দেখবে স্বামী বিবেকানন্দের জন্মস্থান হচ্ছে কলকাতা, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায়, ও কলকাতায় জন্মগ্রহণ করেছিল, হাওড়ায় নয় কলকাতায়। আচ্ছা অসম শব্দটি লেখো, অসম শব্দটি, আর মারা গিয়েছিল কোথায় বলো তো বেলুড় মঠে, স্বামী বিবেকানন্দ মারা গিয়েছিল বেলুড় মঠে 1902 সালে, 1897-এ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা অসম শব্দ এখানের মধ্যে কোনটা অসম, মানে মিল নেই আর কি, পাবে না, মিল পাবে না, তাহলে দেখা যাক, প্রথমটা দেখো কি কি আছে, আই, এইচ অ্যান্ড জে, এটা কীরকমভাবে বানানো হয়েছে দেখা যাক কি মিল আছে, দেখো জি এইচ এর পরের সংখ্যা আই আর তারপরের সংখ্যা হচ্ছে, আচ্ছা তারপরের সংখ্যা হচ্ছে জে, তার মানে HIJ এরকমভাবে লেখা হয়েছে, তার সেকেন্ডটা দেখি LKR M, তার মানে বলতে পারি KLM, তার মানে এই দুটো তো মিলছে, HIJ KLM, ওকে, এটা বলছে ONP NOP, ঠিক আছে, আর STR, তাহলে কত হবে TUV, এটা UV হওয়া উচিত ছিল, এটা ইউ হওয়া উচিত ছিল, ভি হচ্ছে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে তোমার অসম, ঠিকঠাক নেই, ওকে। আচ্ছা এটা দেখো, বলছে একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করে দেওয়া হয়েছে, একটি সরল দোলকের পর্যায়কাল যদি দ্বিগুণ হবে তাহলে পিণ্ড কিসের উপরে নির্ভর, কিভাবে করা হয়েছে, চারটে দেওয়া আছে, পিণ্ডের ভরকে দ্বিগুণ করে, কার্যকরী দৈর্ঘ্য পিণ্ডের ভর দুটোকে দ্বিগুণ করে, অভিকর্ষজ ত্বরণকে দ্বিগুণ করে, আর কার্যকরী দৈর্ঘ্যকে 4 গুণ করে, তাহলে এটা কিভাবে করব, আমরা কি জানি T= কত হয়, কার্যকারী পর্যায়কাল, তো পর্যায়কাল বার করতে গেলে কি হবে T=2π√L/G, তো দেখো এখানে পুরো জিনিসটা এল আর জি এর উপরে নির্ভর করছে, অর্থাৎ এখানে ভরের উপরে কোনো নির্ভরই করছে না, তাহলে এটা হবে না,
এখানে দৈর্ঘ্যবান পিণ্ডের ভর, তার মানে এটাও হবে না। তার মানে এক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ এই লেন্থটা। অর্থাৎ একটা পেন্ডুলাম যদি এরকমভাবে ব্যবহার করো না, এই যে লেন্থটা, এই লেন্থের কথা বলছে। তো অভিকর্ষজ ত্বরণকে যদি দ্বিগুণ করে দেয়, অর্থাৎ জি এর পরিবর্তে যদি 2g ব্যবহার করা হয় না, তাহলে এটা কত হবে? নিচে বাড়ছে তো 1/√2 গুণ হচ্ছে, কিন্তু দ্বিগুণ হচ্ছে না, 1/√2 গুণ হচ্ছে, মানে √2 গুণ কমে যাচ্ছে, বাড়ছে না, দ্বিগুণ হচ্ছে না। তাহলে দ্বিগুণ করতে গেলে বলছে কার্যকরী দৈর্ঘ্যকে 4 গুণ, অর্থাৎ এল কে যদি 4l করো, অর্থাৎ এখানে এল এর জায়গায় যদি 4l করে দেওয়া হয়, তাহলে দেখো √4 মানে আমরা জানি 2, তাহলে 2 ইন্টু 2π√/LG হবে, অর্থাৎ পুরো এটা দুগুণ বেড়ে যাবে। তাহলে এটা অ্যান্সার কত হবে? কার্যকরী দৈর্ঘ্যকে কি করতে হবে? 4 গুণ বাড়ালে পরে পর্যায়কাল দুগুণ বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? মিষ্টি জল মানে মিঠা জলের হ্রদ। মিঠা জলের হ্রদ আমাদের চিল্কা লবণাক্ত, সম্বর রাজস্থানে আছে লবণাক্ত, এটা ওড়িশাতে আছে। এগুলো জেনে রাখবে কোনটা কোথায় আছে। সম্বর আছে রাজস্থানে, ডাল আর উলার এই দুটোই আছে JNK-তে, জম্মু কাশ্মীরে। তো বলছে কোনটা সব থেকে বড়? সব থেকে বড় ডাল নয়, সব থেকে বড় হচ্ছে উলার। সব থেকে বড় হচ্ছে উলার লেক। ওকে, চলো লাস্ট পেজ, না এখন আরেকটা আছে। আচ্ছা, এটা দেখো বলছে কি, জাঙ্ক ইমেল। জাঙ্ক ইমেল, হ্যাঁ, অন্য কি নামে ডাকা হয়? স্নিফার ক্রিপ্ট, স্পুল, স্পুফ অ্যান্ড স্প্যাম। দেখবে তোমরা যদি ইমেল কখনো খুলে থাকো, ইমেলের দেখবে স্প্যাম মেসেজ বলে মেসেজ থাকে। তো তোমার যেগুলোকে ইমেলের, তাহলে যেগুলো জাঙ্ক ইমেল হয় সেগুলো স্প্যাম হিসেবে থাকে, তাই আমরা স্প্যাম বলবো। ঠিক আছে, এটা অ্যান্সার কি করবো? ডি, স্প্যাম। ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণ, ইলেকট্রিক ইস্ত্রিকে হিট করার জন্য না একটা কুণ্ডলী ব্যবহার করা হয়। সেটা কোন তারের হয়? রূপোর হয়। রূপোর ইস্ত্রিতে কুণ্ডলী, তা মানে তার দিতে গেলে খুব বিশাল ব্যাপার হয়ে যাবে, রূপো হবে না। ঠিক আছে, রূপো তৈরিতে সুপরিবাহী, হ্যাঁ খুব বেশি সুপরিবাহী, কিন্তু রূপো ব্যবহার করা যাবে না। পিতল, আর রূপোর ইয়েটাও মানে অতটা তাপ উৎপন্ন করতে পারে না, পিতল হবে না। নাইক্রোম আর পারদ, তো এটার অ্যান্সার হয় নাইক্রোম। আমরা জানি কুণ্ডলিতে নিকেল আর ক্রোমিয়ামের সংকর ধাতু ব্যবহার করা হয়, যাকে নাইক্রোম নামে পরিচিত হয়। সুতরাং আমরা এটা অ্যান্সার হবে নাইক্রোম। এটার অ্যান্সার তোমার নাইক্রোম হবে। ওকে, নেক্সট, যদি আর মানে ভাজিত চিহ্ন মানে ডিভাইডেড, কিউ মানে হচ্ছে মাল্টিপ্লাই, ইন্টু পি মানে প্লাস অ্যান্ড, তবে 18 আর এইটাতে, তাহলে এগুলো ভ্যালুগুলো পুট করো। 18 আর আছে, আর মানে যে ভাজিত, ভাগ, হ্যাঁ আর ভাগ 9। ওকে, দেন পি, পি মানে প্লাস, বেশ 2। আচ্ছা, কিউ মানে হচ্ছে ইন্টু, তাহলে ইন্টু 8। তাহলে আমরা কি জানি, প্রথমে এরকম একটা সরল করতে গেলে প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে 18 থেকে 9 ভাগ দিলে 2 প্লাস 2 গণিত 8। এবার কাজ কি? গুণের, অর্থাৎ 2 প্লাস 8 2 16, যোগ করলে 18। তাহলে অ্যান্সার 18। চলো, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল? তাহলে আমরা জানি ছত্তিশগড় রাজ্য কোথা থেকে গঠিত হয়েছিল? মধ্যপ্রদেশকে দুভাগে ভাগ করা হয়েছিল। প্রথমে পুরো মধ্যপ্রদেশ ছিল, যেটাকে দুটো ভাগে ভাগ করে ছত্তিশগড় করা হয়েছে। আবার যদি জিজ্ঞেস করে না একটু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তাহলে বলবো অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় করা হয়েছে, আর উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে। সেরকম বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে, দেখো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে করতে পারে, আমরা জানি মোটর করে, আর মোটরকেই ডায়নামো বলা হয়। যদি উল্টো জিজ্ঞেস করে, অর্থাৎ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি, তাহলে বলবো জেনারেটর। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি জেনারেটর, কিন্তু যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি ডায়নামো। ঠিক আছে, রিওস্টেট, থার্মোস্টেট, ডায়োড এগুলো নয়। এটা দেখা যাক, যদি এটা দেখো এখানে আছে, ক্লিয়ার আছে। 20 - 2 সমান 20, বলছে 20 থেকে 2 বাদ দিলে 20, সেরকম 25 থেকে 4 বাদ দিয়ে 50, 30 থেকে 8 বাদ দিলে 120, তাহলে 24 - 6 কত হবে? তার মানে এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন, তোমার অন্য লজিক লাগাতে হবে। তো কি লজিক লাগাবো? দেখো এখানে করেছে কি,
20 থেকে 2 বার দিয়েছে, মানে 20 এর সঙ্গে এটা রিলেশন করেছে, দিয়ে এসছে 20, আর 25 থেকে 4 করে, তার মানে এখানে দেখো দেখতে পাচ্ছি 25, এটা যদি এরকম করা হয় 25 গণিত 4কে আমি যদি 2 দিয়ে মানে 4-এর অর্ধেক যদি করে দেওয়া হয় তাহলে 2 হবে, 25 দুগুণ 50 আসছে, ঠিক আছে। তা সুতরাং এখানে যদি 2 এর অর্ধেক করে দেওয়া হয় মানে 2কে 2 দিয়ে ভাগ দিলে 1 পেয়ে যাবো, 20 এককে 20, ঠিক আছে। আর 30, এটা 8-এর অর্ধেক কত হবে, 4 হবে, অর্থাৎ 30-এর সঙ্গে 4 গুণ করলে 120। কারণ লজিক হচ্ছে যে যেটা মাইনাস করছি না সেটাকে অর্ধেক করে গুণ করতে হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এটাকে করবো কি, 6-এর অর্ধেক তো 3, 24 আর 3-এ গুণ করলে পরে 72, তাহলে এটার অ্যান্সার কত করবো, 72। নেক্সট, এটা দেখো, কোনো বস্তুর ক্ষমতা আমরা কি জানি, ক্ষমতা সমান কত হয়, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে কার্য করার হার অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হার, তাহলে কৃতকার্য বাই সময়, ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্য বাই সময় কোনটা, প্রথমটাই, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, যাকে আমরা কৃতকার্যকে যদি এটা যদি পি বলা হয় তাহলে পি সমান হচ্ছে W/T, ঠিক আছে। নেক্সট, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে, সবথেকে লম্বা বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, সবথেকে লম্বা বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে। এটা দেখো, যে রেখা অক্ষগুলি সমান ও ধনাত্মকভাবে ছেদ করে এবং আলফা ও বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণটি হলো, ঠিক আছে, তার সমীকরণ আসবে তোমার এখানে আনসারটা হবে x প্লাস ওয়াই প্লাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। এটার আমি ভারতবর্ষের যে জরুরি অবস্থা, কি হয় জরুরি অবস্থা বলবৎ করে থাকে, এমার্জেন্সি, জরুরি অবস্থা বলতে এখানে এমার্জেন্সি কথা বলছে, এমার্জেন্সি, তাহলে বলো কি হবে, এমার্জেন্সি করে থাকে রাষ্ট্রপতি। ওকে, এটাই ছিল তোমাদের ফুল অ্যানালিসিস। চলো বাই।